সো আগের দিন আমি লাস্ট পড়েছিলাম হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর ফেড পড়ানোর আগে বাকি কি কি হয়েছিল সেটা হয়েছিল ট্রানজিস্টরের স্টেবিলিটি ফ্যাক্টর দিয়ে বায়াসিং হয়েছিল। সেখানে ট্রানজিস্টর বায়াসিং যে সার্কিটগুলো দেখেছিলাম সেই সার্কিটে আমরা দেখেছিলাম যে কি করে একটা ট্রানজিস্টরকে কিউ পয়েন্টে সেট করতে হয়, সেই কিউ পয়েন্টটা আমরা স্যাচুরেশন কিভাবে রাখবো বা ট্রানজিস্টরকে অ্যাক্টিভে কিভাবে রাখবো বা কাট অফে কিভাবে রাখবো, এটা আমি ট্রানজিস্টরে শিখেছিলাম। ঠিক আছে, সো আর শিখেছিলাম যে কি করে আমি ট্রানজিস্টরকে বায়াসিং সার্কিট চেঞ্জ করে করে কি করে ট্রানজিস্টরের আমার স্টেবিলিটি ফ্যাক্টর যেটা ছিল সেই স্টেবিলিটি ফ্যাক্টরটা কমছিল আস্তে আস্তে। এবং লাস্টে আমি দেখেছিলাম যে ভোল্টেজ ডিভাইডারের বায়াস যেটা ছিল সেই ভোল্টেজ ডিভাইডারের বায়াসে আমার স্টেবিলিটি ফ্যাক্টরটা কত ছিল, 7-এর কাছাকাছি এসেছিল। ওকে, আজকের টপিক হচ্ছে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার। এখানে তার মানে আমি বায়াসিং সার্কিট করার পরে আমি কি করব, এখানে ছোট্ট একটা স্মল ইনপুট এসি সিগন্যাল দেব এবং সেখান থেকে আমি দেখব কি করে আমার আউটপুটে আমি সে হাই অ্যামাউন্ট অফ এসি সিগন্যালটা পাচ্ছি। ওকে, বা এটাকে বলা হয় কি স্মল সিগন্যাল অ্যানালাইসিস। ওকে, সো তোদেরকে আমি আগের দিন বলেছিলাম যে ট্রানজিস্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখতে এরকম হয়। এটা হচ্ছে আইসি, এটা বিসি, তো এরকম দেখতে হবে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, যেখানে আইবি যদি ভ্যারি করি তাহলে আমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি আমি বিসি বাড়ালে আইসি চেঞ্জেসটা আলাদা হচ্ছে। ওকে, এই চেঞ্জেস যদি দেখতে চাই তো এখানে আমি দেখেছি যে ট্রানজিস্টর এটা কি বলে, এটা স্যাচুরেশন রিজিয়ন, এটা কাট অফ রিজিয়ন, আর এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। এবং আমি বলেছিলাম যে ট্রানজিস্টরকে যখন আমি স্যাচুরেশনে রাখবো তখন কি হিসেবে কাজ করবো, অ্যাজ এ স্যাচুরেশন রিজিয়ন রাখলে ট্রানজিস্টর কাজ করে অ্যাজ এ সুইচ। ওকে, ট্রানজিস্টর স্যাচুরেশন রিজিয়নে অ্যাজ এ সুইচ কাজ করে। আমি বলেছিলাম যে ট্রানজিস্টরকে যখন আমি অ্যাক্টিভ রিজিয়নে রাখবো তখন সেটা কি করে কাজে লাগবে, সেটা হবে অ্যাজ এ অ্যাম্পলিফায়ার। আর তখন আমি বলেছিলাম যে ট্রানজিস্টর স্যাচুরেশন রিজিয়নে কেন রাখা হয় যখন সুইচ হিসেবে কাজ করব। আর নেক্সট বলেছিলাম যে একটা পেজ বাকি রাখতে, যে ট্রানজিস্টর কি করে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে অ্যাক্টিভ রিজিয়নে রাখলে, সেটা বলেছিলাম বাকি থাকবে। ঠিক আছে, সো আজকে সেটা বলছি। দেখ, ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার বলতে আমি কি করলাম, সাপোজ আমি একটা ইনপুট ভোল্টেজ দিলাম VI = 20 মিলিভোল্ট। ওকে, সাপোজ আমার গেন AV = ধর গেন ধরলাম হচ্ছে ধর 100। যদি আমার গেন 100 হয় AV, তাহলে কি দেখতে হবে এখান থেকে আমি আমার V0 কত হবে, V0 হবে 2 ভোল্ট। কেন, যেহেতু AV কি হয়, AV V0/Vi হয়। এবং আমি দেখতে পাচ্ছি যে AV 100, V0 আমি জানি না, Vi 20 মিলিভোল্ট। তাহলে এখান থেকে V0 কত পাচ্ছি, V0 হচ্ছে আমার এখানে 2 ভোল্ট। ওকে, তাহলে এখানে দেখ আমি ইনপুট ভোল্টেজ দিচ্ছি 20 মিলিভোল্ট, আমার আউটপুট ভোল্টেজ এসছে কি 2 ভোল্ট এসি। তাহলে আমি ইনপুট দিচ্ছি 20 মিলিভোল্ট এসি, বাট আউটপুটে পাচ্ছি কি 2 ভোল্ট এসি। তাহলে এই যে এক্সট্রা 1.98 ভোল্ট এসি যেটা, সেটা কোত্থেকে আসছে, তাই না? সেটা কোত্থেকে আসবে, সেটা আসবে আলটিমেটলি যে বায়াসিং করার সময় যে আমি ডিসিতে যে ভোল্টেজটা দিয়েছিলাম সেই ভোল্টেজটা এখানে কি করবে, অ্যাম্পলিফাই করে আমাকে 2 ভোল্ট এসিতে দিচ্ছে। তাহলে আমি এটা বলতেই পারি যে আমার ইনপুট বায়াসিং ভোল্টেজ কত, ভিসিসি। সো আমি যদি এখানে ইনপুট ভোল্টেজ 20 মিলিভোল্ট দিই বা 40 মিলিভোল্ট বা 1 ভোল্টও যদি দিয়ে দিই, তাহলে আমার ট্রানজিস্টর অ্যাম্পলিফিকেশনের উপর ম্যাক্সিমাম কত ভোল্টেজ দিতে পারে, ম্যাক্সিমাম দিতে পারে কিন্তু ভিসিসি। কেন, এই ভিসিসিটাই কিন্তু অ্যাম্পলিফিকেশনের জন্য মেইন ফ্যাক্টর। ওকে, সো ট্রানজিস্টরের মিনিমাম ইনপুট ভোল্টেজ কত হবে, মিনিমাম আউটপুট ভোল্টেজটা হবে 0 ভোল্ট, আর ম্যাক্সিমাম ভোল্টেজ কত হবে, ভিসিসি। বোঝা গেল? সো সাপোজ আমি ট্রানজিস্টরকে এই রিজিয়নে আমি অপারেট করাচ্ছি। ওকে, যদি আমি এই রিজিয়নে অপারেট করাই, সাপোজ ধরলাম, তাহলে এই রিজিয়নে আনলাম, ধরলাম ধর এইটুকু হচ্ছে 1 ভোল্ট। তো এটুকু কি হবে, এটুকু হবে আমার 11 ভোল্ট। যদি এটা টোটালটা ভিসিসি কত, ভিসিসি ধরলাম ধর হচ্ছে 12 ভোল্ট। যদি ভিসিসি 12 ভোল্ট হয় তাহলে আমার এটুকু 1 ভোল্ট হলে আমার এটুকু হবে 11 ভোল্ট। ঠিক আছে, আমি আউটপুট কত পেয়েছি, আমি আউটপুট পেয়েছি ওখানে দেখ 2 ভোল্ট। তাহলে 2 ভোল্ট আউটপুট বলতে পিক টু পিক 2 ভোল্ট, পিক টু পিক 2 ভোল্ট মানে 1 ভোল্ট আর 1 ভোল্ট। সো আমি এটা ড্র করতে পারি, এটা সিমেট্রিক হবে। ওকে, এরকম দেখতে হবে, তাই না? সাপোজ এবার ধর আমি দিলাম ইনপুট ভোল্টেজ ভিআইটা দিলাম ধর আমি এখানে 40 মিলিভোল্ট। ভিআই যদি এখানে 40 মিলিভোল্ট দিই
তাহলে আমরা আউটপুট ভোল্টেজ কত পাবো? গেইন যদি এখানে আমার 100 হয় তাহলে আমি আউটপুট ভোল্টেজ পাবো কত? 4 ভোল্ট, তাই না? যদি এখানে আউটপুট ভোল্টেজ 4 ভোল্ট হয় তাহলে পিক টু পিক কত? পিক টু পিক হচ্ছে 4 ভোল্ট, তাহলে 2 ভোল্ট হচ্ছে আমার একটা হাফ সাইকেল, আর 2 ভোল্ট হচ্ছে আমার আরেকটা হাফ সাইকেল। বাট আমি কি দেখছি এটা রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, সো আমার এটুকু কি হবে? এটুকু ক্লিপ করে যাবে। যদি ক্লিপ করে যায় তাহলে দেখতে কেমন হবে? এরকম দেখতে হবে। তাহলে আমি ইনপুটে দেবো কত? ইনপুটে আমি দিচ্ছি হচ্ছে ধর 40 মিলিভোল্টের একটা আমি সাইন ওয়েভ দিচ্ছি, বাট আউটপুট কি পাচ্ছি আমি? আউটপুটে আমার একটা হাফ কি হচ্ছে? আমার একটা হাফটা আমার ক্লিপ হয়ে যাচ্ছে, তাই না? যদি আমার একটা ক্লিপ হয়ে যায় প্রবলেম কি হবে? প্রবলেম হবে আমার এই সাইন ওয়েভটাতে, পার্টিকুলারলি সাইন ওয়েভে আমার এখানে হাফ ওয়েভ সিমেট্রি থাকবে না। যদি হাফ ওয়েভ সিমেট্রি না থাকে তাহলে কি জানতে পারি? যে কোনো সার্কিটে সাপোজ ধর কোনো একটা ওয়েভ ফর্ম আছে, সেই ওয়েভ ফর্মে আমার হাফ ওয়েভ সিমেট্রি নেই। যদি সেই ওয়েভ ফর্মে হাফ ওয়েভ সিমেট্রি না থাকে তাহলে প্রবলেম কি হবে? যদি আমি সেই ওয়েভ ফর্মে ফুরিয়ার সিরিজ করি তাহলে ফুরিয়ার সিরিজে কি হয়? ফুরিয়ার সিরিজে আমি হারমোনিক্সগুলো দেখতে পাই যে কোনো ফর্মে। সে কি কি হারমোনিক্স দেখতে পাই? ওমেগা, 2 ওমেগা, 3 ওমেগা, 4 ওমেগা, এরকম করে আপ টু ইনফিনিটি দেখতে পাই, তাই না? যদি আমার সার্কিটে যদি আমার ওয়েভ ফর্মটা হাফ ওয়েভ সিমেট্রি হয় তাহলে আমার 2 মেগা, 4 ওমেগা এগুলো থাকবে না। তার মানে আমার ওয়েভ ফর্মের মধ্যে কোনো ইভেন হারমোনিক্স থাকবে না। তাহলে ইভেন হারমোনিক্স যদি না থাকে তাহলে আলটিমেটলি নাম্বার অফ হারমোনিক্স কি হচ্ছে? আমার কমে যাচ্ছে। এই জন্য আমরা যে কোনো ওয়েভ ফর্মের ক্ষেত্রে চাই সবসময় যে সেখানে যেন একটা হাফ ওয়েভ সিমেট্রি থাকে। এটা হচ্ছে আমার প্রথম লস। ওকে, নেক্সট লস কি? নেক্সট লস হচ্ছে, দেখ আমি এখানে পেতাম কিন্তু 4 ভোল্ট, বাট এখানে পাচ্ছি কত? এদিকে পাচ্ছি 2 ভোল্ট, এদিকে পাচ্ছি 1 ভোল্ট। তাহলে আমার পাওয়ার কত? 4 ভোল্ট, বা পাচ্ছি কত? আমি এখানে পাচ্ছি কিন্তু আমি এখানে 3 ভোল্ট। তাহলে আমি এখানে আমি কিউ পয়েন্টকে সেট করতে পারি না। অ্যাক্টিভ রিজনে থাকলেও কি হচ্ছে? এখানে সেট করতে পারি না। সাপোজ যদি কেউ কিউ পয়েন্টকে স্যাচুরেশন সেট করে তাহলে কি? স্যাচুরেশন ধর এই পয়েন্ট সেট করলো। যদি আমি এই পয়েন্টে সেট করি তাহলে আমি কি দেখতে পাবো? স্যাচুরেট করি ধর, তার মানে এই পয়েন্টটা কোথায়? এই পার্টটা হচ্ছে 0.6, আর এই পার্টটা কোথায়? এই পার্টটা হচ্ছে আমার 11.4, তাই না? তাহলে আমি যদি এখানে সেট করি তাহলে দেখ আমার প্রথমে যে করেছিলাম না ভিআই ইজ ইকুয়াল টু 20 মিলিভোল্ট আর ভি0 এসেছিল 2 ভোল্ট, যার 1 ভোল্ট থাকবে আমার একটা হাফে, আর একটা থাকবে আরেকটা হাফ সাইকেল 1 ভোল্ট থাকবে। তার মানে কি দেখতে পেতাম আমি? এদিকে 1 ভোল্ট, এদিকে 1 ভোল্ট, বাট এখানে কত আছে? এখানে আমার 0.6 ভোল্ট। তাহলে এই যে 0.4 ভোল্ট উপরে সেটা কি হবে? এখানে আমার এটা ক্লিপ করে যাবে, তাই না? এবার আমি যদি এখানে ইনপুট ভোল্টেজটা বাড়াতে থাকি, সাপোজ 40 মিলি ভোল্ট বা তারও যদি বাড়াতে থাকি, তাহলে কি হবে? আমার এই দিকের কিন্তু বাড়বে না। কেন? সাপোজ ধর ভিআই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 30 মিলি ভোল্ট, সরি 30 বাদ দে, 50 মিলি ভোল্ট। ভিআই যদি 50 মিলি ভোল্ট হয় তাহলে ভি0 কত হবে? ভি0 হবে আমার এখানে 5 ভোল্ট। ভি0 5 ভোল্ট মানে কি? পিক টু পিক 5 ভোল্ট, মানে একটা হাফ সাইকেলে 2.5 ভোল্ট আর একটা হাফ সাইকেলে 2.5 ভোল্ট। তাহলে কেমন দেখতে হবে সেটা? এদিকে 2.5, এদিকে 2.5, বাট আমি এদিকে 2.5 তো পাবো, বাট এদিকে কি হবে? এটা ক্লিপ করে যাবে। তো আমি কি দেখতে পাবো? আমি এটা এদিকে দেখতে পাবো। সিমিলার কেসে এই রিজনের জন্য কি হচ্ছে? আমি ট্রানজিস্টরের কিউ পয়েন্টকে স্যাচুরেশন রাখতে পারবো না। আবার আমি যদি কিউ পয়েন্টকে কাট অফের দিকে, এই পয়েন্টের দিকে রাখি তাহলে কি হবে? প্রবলেমটা সেম প্রবলেম দেখতে পাবো এখানে। সেম প্রবলেম কি হচ্ছে? সেম প্রবলেম হবে এখানে আমার, যে আমি এই দিকটা আমার ক্লিপ করে যাবে। তখন আমি এই দিকের হাফ সাইকেলটা পাবো, বাট এই হাফ সাইকেলটা পাবো না। সেম প্রসেসে তাহলে আমার এখানে সেম কি আসবে? ইভেন হারমোনিক্স আসবে। আবার আমরা কি পাচ্ছি? এখানে লস পাচ্ছি। কিন্তু এই টোটাল কেসটাকে আমি সলভ করতে পারি কি করে? যদি আমি কিউ পয়েন্টটাকে, সাপোজ এখানে একটা দিয়ে আছে, তো এটা একটা কিউ পয়েন্ট, যদি আমি কিউ পয়েন্টকে যদি মাঝখানে রাখি, পিওরলি মাঝখানে রাখি, তাহলে কিউ পয়েন্ট মাঝখানে রাখলে কি হচ্ছে? সাপোজ তাহলে কি এদিকে আছে আমার 6 ভোল্ট, এদিকে আছে আমার 6 ভোল্ট, তাহলে ভিআই যদি হয় 20 মিলি ভোল্ট তাহলে কত হবে? ভি আউটপুট হচ্ছে আমার 2 ভোল্ট। তাহলে কি হবে? এদিকে 1 ভোল্ট, এদিকে 1 ভোল্ট, সরি, তাই না? ভিআই হচ্ছে 40 মিলি ভোল্ট,
ভি জিরো হচ্ছে 4 ভোল্ট, তাহলে কি হবে এদিকে 2 ভোল্ট এদিকে 2 ভোল্ট। সিমিলার কেসে ভিআই যদি এখানে আমার 60 মিলি ভোল্ট, সরি 60 বাদ দে 120 মিলি ভোল্ট, তাহলে ভি জিরো কত হয়, ভি জিরো হবে এখানে আমার 12 ভোল্ট। তাহলে সেই 12 ভোল্টে কি করবো আমি, সেই 12 ভোল্ট এখানে পাবো, এদিকে আমার আসবে 6 ভোল্ট, এদিকে আমার তো 6 ভোল্ট, তাই না? তাহলে দেখ 6 ভোল্ট 6 ভোল্ট পেয়ে গেলাম। এবার আমি ফার্দার যদি ভিআই কে ইনক্রিজ করি তাহলে কত, ভিআই ধরলাম এখানে 140 মিলি ভোল্ট, তাহলে কি হবে দেখ কি হবে, তাহলে এখানে 140 মিলি ভোল্ট হলে কি হচ্ছে, ভি জিরোটা হবে এখানে আমার 14 ভোল্ট, 14 ভোল্ট মানে কি 7 ভোল্ট করে আসবে একটা হাফ সাইকেলে। তাহলে কি হবে আমার এই দিকটা কাটবে, আবার সিমিলার কেসে দিকটাও কাটবে। তাহলে আমার দেখ দুদিকেই সেম পরিমাণে কাটছে। তা কেমন দেখতে হবে, দেখতে হবে বলছে, দেখ ওয়েভফর্ম কেমন দেখতে হবে, এইখানে কাটলো আবার এরকম করে কাটলো। তাহলে আমার দুদিকেই কিন্তু কাটছে, দুদিকে কাটা সত্ত্বেও কিন্তু এখানে সার্কিটের মানে ওয়েভফর্মটাতে ইভেন হারমোনিক্স কিন্তু সরি এখানে আমার হাফ ওয়েভ সিমেট্রি কিন্তু থাকছে। যেহেতু এখানে আমি হাফ ওয়েভ সিমেট্রি পাচ্ছি, তাহলে আমার এখানে কি ইভেন হারমোনিক্স থাকবে না। ইভেন আমি যদি মিডলে রাখি, দেখ বাদ বাকি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে না রেখে যদি সার্কিটে আমার কিউ পয়েন্ট যদি মিডলে রাখা হয়, তাহলে কি আমার এই পজিশনটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারছি। তো এই রিজনের জন্য কি হয়, কিউ পয়েন্টকে আমার ট্রানজিস্টর কোথায় রাখা হয়, অ্যাক্টিভ রিজন রাখা হবে, এবং অ্যাক্টিভ রিজনের মধ্যে পার্টিকুলার কোথায় রাখবো, আমি কিউ পয়েন্টকে মাঝখানে রাখবো। যদি আমি কিউ পয়েন্টকে মাঝখানে রাখি তাহলে কি হবে, আমার ভোল্টেজ গেইন অ্যান্ড কারেন্ট গেইন দুটো আমি কি পাবো, ম্যাক্সিমাম পাবো। যদি আমি কিউ পয়েন্টকে মাঝখানে যদি সাইডে রাখি তাহলে দেখতে পাবো আমি এখানে আমার কি হচ্ছে, গেইনটা আমার কমে যাবে। মানে সাপোজ ধর গেইনটা যদি বেড়ে মানে কনস্ট্যান্ট পাই, আমার কি হবে এই জায়গাটা আমার কেটে যাবে। বোঝা গেছে এটুকু? তাহলে তাহলে একটা টপিক পড়ানো হলো যে ট্রানজিস্টরকে যদি আমি অ্যাক্টিভ রিজনে রাখি তাহলে ট্রানজিস্টর আমার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করানো যাবে। কেন আমি স্যাচুরেশন রিজন রাখবো না সেটাই দেখালাম আমি। ইভেন কেন আমি ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করাবো তখন তাদেরকে মিডলে কেন রাখবো, মানে আমার ভিসিটা ভিসিসি বাই 2 কেন হবে, তার রিজনটা কি, আমার যাতে আমি ওয়েভ ফর্মটাকে সিমেট্রি পাই আর সেটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি, তাই জন্য যাতে আমার লসটা কম হয়, এটাই পড়লাম। কারো যদি প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমগুলোকে হোয়াটসঅ্যাপে লিখে রেখে বা পার্সোনালি কন্ট্যাক্ট করিস আমাকে, আমি সেটা তোদেরকে ভিডিওতে বা অন্য একটা ভিডিও আপলোড করে দিয়ে দেবো। বোঝা গেল? সো তাহলে এবার আমি ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের মধ্যে ঢুকছি। এবার ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারতে পড়তে গেলে তোকে ফার্স্ট জানতে হবে কি টু পোর্ট নেটওয়ার্ক। মানে আমার দেখ তোদের সিলেবাসে আছে কি ট্রানজিস্টর অ্যাজ এ টু পোর্ট নেটওয়ার্ক, আর তার মধ্যে কি আছে, তার মধ্যে আছে এইচ প্যারামিটার। তাহলে আমাকে যদি এইচ প্যারামিটার পড়তে হয় তাহলে আমাকে ফার্স্টলি জানতে হবে কি টু পোর্ট নেটওয়ার্কটা জানতে হবে। ওকে, তো হেডিং কি এবার, এবার হেডিং হচ্ছে আমার টু পোর্ট নেটওয়ার্ক। ওকে, টু পোর্ট নেটওয়ার্ক, টু পোর্ট নেটওয়ার্ক মানে একটা যে সাপোজ যে কোনো নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের দুটো পোর্ট আছে, একটা হচ্ছে আমাকে ইনপুট পোর্ট, আরেকটা কি আমার আরেকটা আছে আমার আউটপুট পোর্ট, তাই না? এই জন্য একে বলা হয় কি টু পোর্ট নেটওয়ার্ক, যেখানে ইনপুট একটা পোর্ট আউটপুট একটা পোর্ট। ওকে, সো এখানে আমি বলতে পারি এটা হচ্ছে কি I1, আর এখানে কি হবে, এটা ধরলাম ধর V1 যেটা ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্ট। আমার এখানে কি আসছে, এখানে আসছে ধর I2, এখানে আসবে ধর V2। ওকে, তাহলে এই কম্বিনেশন দিয়ে টু পোর্ট কি কি টু পোর্ট নেটওয়ার্ক হয়, একটা হয় কি জেড প্যারামিটার, তারপর কি আসবে ওয়াই প্যারামিটার, তারপর কি আসবে এইচ প্যারামিটার,
তারপর আসবে কি এবিসিডি প্যারামিটার, ঠিক আছে। এবার দেখ আমরা কি জানি নর্মালি জেড মানে কি, জেড মানে হচ্ছে তোর ভি বাই আই, কেন ইম্পিডেন্স তো না। তো আমার এখানে টু পোর্ট নেটওয়ার্কে যে জেড প্যারামিটার মানে কি, আমার এই সার্কিটটাকেও জেড দিয়ে মানে সব ইম্পিডেন্স দিয়ে আমার এটা ডিনোট করবে, ওকে, সেটা হচ্ছে জেড প্যারামিটার। ওয়াই মানে কি, ওয়াই মানে কি জানি আমরা আই বাই ভি, ওকে। এইচ প্যারামিটারটা এভাবে আসে না, এইচ প্যারামিটার আলাদা আলাদা করে আসে, ঠিক আছে। কি করে পাবো জেড প্যারামিটার, তো ফার্স্ট হেডিং হচ্ছে আমার জেড প্যারামিটার। আমি যে জেড প্যারামিটারটা দেখিয়ে দিচ্ছি, ওয়াই প্যারামিটারটা তোদের জেড প্যারামিটার ওয়াই প্যারামিটার কোনো সিলেবাসে নেই, সিলেবাসে এইচ প্যারামিটারটা আছে, বাট জেড প্যারামিটার দেখালে তোরা বুঝতে পারবি, ঠিক আছে। তো হেভি হেডিং কি হবে বা জেড প্যারামিটার, ওকে। দেখ জেড মানে কি বলেছি আমরা ভি বাই আই, তো জেড প্যারামিটার ম্যাট্রিক্সে কি থাকবে, এখানে থাকবে আমার ভি ওয়ান ভি টু ইজ ইকুয়াল টু জেড ওয়ান ওয়ান জেড ওয়ান টু জেড টু ওয়ান জেড টু টু, ওকে। আর এখানে থাকবে আমার আই ওয়ান আর এখানে থাকবে আমার আই টু। তাহলে এই ম্যাট্রিক্সটা থেকে লিখতে পারি আমি ভি ওয়ান ইজ ইকুয়াল টু আই ওয়ান ইন্টু জেড ওয়ান ওয়ান প্লাস আই টু ইন্টু জেড ওয়ান টু, ওকে। আর লিখতে পারি ভি টু ইজ ইকুয়াল টু জেড টু ওয়ান ইন্টু আই ওয়ান প্লাস জেড টু টু ইন্টু আই টু। বা এটা ভেবে না লিখে কি আলটিমেটলি কি আসবে, এটাকে যদি গুণ করি আমি তো আমি এই ফর্মে পেতে পারি। যদি আমি ইকুয়াল করি তাহলে কি, ইকুয়াল করলে ভি ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে আই ওয়ান জেড ওয়ান ওয়ান প্লাস আই টু জেড ওয়ান টু, ভি টু ইজ ইকুয়াল টু কি আসবে জেড টু ওয়ান ইন্টু আই ওয়ান প্লাস জেড টু টু ইন্টু আই টু, ওকে। আমি উপরটা মুছে দিচ্ছি, ওকে। সো সাপোজ আমি এখানে যদি ধরি আই টু যদি জিরো ধরি, তাহলে আই টু ইফ আই টু ইজ ইকুয়াল টু জিরো, দেন কি লিখতে পারি এখানে আমি, দেন লিখে দিতে পারি জেড ওয়ান ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে ভি ওয়ান বাই আই ওয়ান, ওকে। আর লিখতে পারি যে জেড টু ওয়ান ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমি এখানে ভি টু বাই আই ওয়ান, ওকে। ইভেন ইফ আই ওয়ান ইজ ইকুয়াল টু যদি জিরো ধরি তাহলে কি লিখতে পারি আমি এখানে আমি জেড ওয়ান টু ইজ ইকুয়াল টু ভি ওয়ান বাই আই টু। আর লিখতে পারি জেড টু টু ইজ ইকুয়াল টু লিখতে পারি আমি কি ভি টু বাই আই টু। তাহলে আমি সার্কিটটাকে আমি জেড ওয়ান ওয়ান জেড ওয়ান টু জেড টু ওয়ান জেড টু টু দিয়ে নোট করতে পারি। এবার ধর কোনো পার্টিকুলার সার্কিটে ধর কিছু দেওয়া নেই, সেই সার্কিটে তোমাকে জেড ওয়ান ওয়ান জেড টু ওয়ান জেড ওয়ান টু জেড টু টু দিয়ে দিল। তাহলে যদি এই চারটে নাম্বার যদি আমাকে দিয়ে দেওয়া হয় তাহলে আমি ইকুয়েশনগুলো সলভ করে আমি ইজিলি সেখানকার ভি ওয়ান আই ওয়ান ভি টু আই টু ইজিলি পেয়ে যাবো। তো এরকম করে সার্কিটকে সলভ করা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে জেড প্যারামিটার। কেন জেড প্যারামিটার, দেখ এটাও ভি বাই আই মানে ইম্পিডেন্স, এটাও ভি বাই আই মানে ইম্পিডেন্স, এটাও ভি বাই আই মানে ইম্পিডেন্স, এটাও ভি বাই আই তো মানে হচ্ছে ইম্পিডেন্স, ঠিক আছে। তো এর জন্য আমরা নর্মালি জেড প্যারামিটার ইউজ করি, ঠিক আছে। সো নেক্সট আছে ওয়াই প্যারামিটার। ওয়াই প্যারামিটারে কি হবে, ওয়াই প্যারামিটার সার্কিটটা থাকবে আই ওয়ান আই টু এদিকে থাকবে, ভি ওয়ান ভি টু এদিকে থাকবে। তো দেখতে হবে এখানে সবকটা কি আসবে আই বাই ভি আই বাই ভি আই বাই ভি আই বাই ভি, ঠিক আছে। এটা হচ্ছে ইভেন এবিসিডি প্যারামিটার কি হয়, এবিসিডি প্যারামিটার নর্মালি পাওয়ার সিস্টেমে লাগে, ঠিক আছে। সেখানে কি হয়, সেখানে ভি ওয়ান আই ওয়ান দিয়ে থাকে, তো ওখানে ওই সব তো সিলেবাসে নেই, তো ওগুলো বাদ দিই। যদি কারো ইন্টারেস্ট থাকে সেই এবিসিডি প্যারামিটার বা ওয়াই প্যারামিটার বা জেড প্যারামিটার ডিটেলসে জানতে বা ডিটেলসে প্রবলেম সলভ করতে আমাকে বলি, আমি সলভ করে দেবো, ওকে। সো নেক্সট আছে সেটা সিলেবাস, এটা কি হচ্ছে এইচ প্যারামিটার। কি আসবে এইচ প্যারামিটার, ওকে। এবার দেখ এইচ প্যারামিটার, এইচ প্যারামিটার মানে কি, এইচ এর ফুল ফর্ম হচ্ছে কি আমার হাইব্রিড প্যারামিটার, ওকে। হাইব্রিড কেন, দেখ আমি কি জানি ইনপুট ভোল্টেজ হচ্ছে ভি ওয়ান, ইনপুট কারেন্ট হচ্ছে আই ওয়ান, আউটপুট ভোল্টেজ হচ্ছে ভি টু, আউটপুট কারেন্ট হচ্ছে আই টু, তাই না। কিন্তু হাইব্রিড বলতে বোঝাচ্ছে আমি এখানে কি কিনবো, এখানে আমি নেবো ইনপুটের একটা ভোল্টেজকে নেবো ভি ওয়ান, আর এখানে নেবো আউটপুটের কারেন্টটাকে নেবো হচ্ছে আই টু,
ওকে, তাহলে এটা কেমন করে ম্যাট্রিক্সের ফর্ম হবে? ম্যাট্রিক্সের ফর্ম হবে এখানে আমার ইনপুট কারেন্ট ইনপুট ভোল্টেজ V1, আউটপুট কারেন্ট I2। ওকে, এবার এখানে নর্মালি কি H11, H12, H21, H22 এটা থাকবে, তাই না? আর এখানে কি থাকবে? এখানে থাকবে এখানে আমার কি থাকবে? এখানে থাকবে আমার এখানে I1 V2। ওকে, হাইব্রিড কেন? দেখ আমি এখানে দেখ নর্মালি ইনপুট থেকে একটা নিচ্ছি, আউটপুট থেকে একটা নিচ্ছি, তাই আমরা হাইব্রিড, যেহেতু ইনপুট থেকে একটা প্যারামিটার নেওয়া হচ্ছে, আউটপুট থেকে একটা প্যারামিটার নেওয়া হচ্ছে, তাই প্যারামিটার নাম হচ্ছে হাইব্রিড প্যারামিটার। ঠিক আছে, তাহলে আমি যদি হাইব্রিড প্যারামিটারকে সলভ করি তাহলে আমি কি দেখতে পাচ্ছি? দেখ, তাহলে আমি এখান থেকে লিখতে পারি ইজিলি V1 is equal to H11 into I1 plus H12 into V2। ওকে, আর কি লিখতে পারি আমি? I2 is equal to লিখতে পারি এখানে আমি H21 into I1 plus H22 into V2 এটা লিখে যেতে পারে, তাই না? if V2 is equal to 0 ধরি তাহলে কি পাবো এখান থেকে আমি? তাহলে আমি লিখতে পারি H11 is equal to কি লিখতে পারি এখানে আমি? V1 by I1। ওকে, তাহলে এটাকে লিখতে পারি, আর H21 is equal to লিখতে পারি I2 by I1। ওকে, এটা হচ্ছে হাইব্রিড প্যারামিটার। আর লিখতে পারি, মুছে দিই এটাকে আমি, আর যদি এখানে আমি I1 কে 0 ধরি তাহলে কি লেখা যেতে পারে? H12 is equal to কি লেখা যায়? V1 by V2। আর H22 is equal to লেখা যায় I2 by V2। ওকে, সো এটা লেখা যায়। নাও দ্য কোশ্চেন ইজ কেন আমি এখানে করব, কেন আমি এই প্যারামিটারটা ইউজ করব সেটা দেখ। আমি কি বললাম তোকে? V1 হচ্ছে ইনপুট ভোল্টেজ, I1 হচ্ছে কি? I1 হচ্ছে আমার এখানে ইনপুট কারেন্ট, V2 হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ, I2 হচ্ছে আউটপুট কারেন্ট, তাই না? এবার দেখ আমি বলছি, দেখ H11, H21, H12, H22 এই চারটা আলাদা সিগনিফিকেন্স আছে। কি সিগনিফিকেন্স? দেখ আমি কি পড়ছি এখানে? অ্যাম্পলিফায়ার পড়ছি। এবার একটা অ্যাম্পলিফায়ার আমি ডিজাইন করে দিলাম, এবার সেই পার্টিকুলার অ্যাম্পলিফায়ারটা ভালো না খারাপ না কেমন সেটা জানার জন্য কিছু তো ফ্যাক্টর দরকার। যে ধর সাপোজ কোনো একটা তুই ডিভাইস কিনতে চাইছিস, তাহলে সেই ডিভাইসের স্পেসিফিকেশন দেখবি, যে সেই পার্টিকুলার ডিভাইসটা স্পেসিফিকেশন যদি মিট করে তাহলে কি হবে? তাহলে আমি সেই ডিভাইসটা কিনবো, না হলে কিনবো না। আমার অ্যাম্পলিফায়ার মধ্যে কি দেখবো? অ্যাম্পলিফায়ার কি কি দেখা হয়? অ্যাম্পলিফায়ার দেখা হচ্ছে কি ভোল্টেজ গেইন। অবভিয়াসলি না, আমি একটা অ্যাম্পলিফায়ার তৈরি করলাম, সেই অ্যাম্পলিফায়ারটা বাজারে বিক্রি করব, অবভিয়াসলি তার ভোল্টেজ গেইন দেখতে চাইবে যে তুমি কতটা অ্যাম্পলিফিকেশন করতে পারবে ভোল্টেজকে। ওকে, তারপর কি দেখবে? আমার কারেন্ট গেইন, তাই না? কারেন্ট গেইন দেখবে। এবার কি দেখবে? এরপর দেখবে হচ্ছে কি ইনপুট ইম্পিডেন্স। কেন ইনপুট ইম্পিডেন্স দেখবে? আমি তোদেরকে বারবার করে বুঝিয়েছি এতদিন ধরে কি ইনপুট ইম্পিডেন্স কি ম্যাটার করে? আমার লোডিং এফেক্ট থেকে ম্যাটার করবে। আমি লোডিং এফেক্ট কি বলেছিলাম যে কেন ইনপুট ইম্পিডেন্সটা ম্যাটার করবে। এবার ইভেন এর থেকে তুই বেটার কোথায় বুঝতে পারবি? যখন আমি অপ অ্যাম্প পাবো তোদেরকে, তখন এই ইনপুট ইম্পিডেন্সটা ইনফাইনাইট কেন দরকার বা বেশি কেন দরকার সেটা তোকে আমি অলরেডি ওই সি মোড কেন ইউজ করবি আমি ট্রানজিস্টারে, তখন আমি এগুলো সব বলেছিলাম যে কেন ইনপুট ইম্পিডেন্সকে বেশি দরকার, গেইন বেশি দরকার, কারেন্ট গেইন বেশি দরকার। তো এগুলো অলরেডি তোর পড়ানো আছে, ঠিক আছে? আরেকটা কি হয়? আরেকটা হচ্ছে তোর আউটপুট ইম্পিডেন্স, ঠিক আছে? তাহলে আমি যে কোনো অ্যাম্পলিফায়ারকে আমি এই চারটে ফ্যাক্টর দিয়ে তো মানে বলতে পারি যে সে ভালো না খারাপ বলা যেতে পারে, তাই না? এবার দেখ এখানে কি আছে? H11। H11 মানে কি আছে? V1 by I1। তাহলে V1 কে আমার V1 মানে হচ্ছে ইনপুট ভোল্টেজ, তাই না? আর I1 মানে কি? I1 মানে হচ্ছে আমার ইনপুট কারেন্ট, তাই না? তাহলে ইনপুট ভোল্টেজ বা ইনপুট কারেন্ট কি ডিনোট করবে? ইনপুট ইম্পিডেন্স। তাহলে আমি এটা লিখতেই পারি যে ইনপুট ইম্পিডেন্স কে ডিনোট করছে H11। বোঝা গেল? নেক্সট কি আসছে? দেখ H21 কি? I2 by I1।
I2 কি, I2 এখানে আমার হচ্ছে আউটপুট কারেন্ট, আর I1 হচ্ছে কি আমার ইনপুট কারেন্ট। তাহলে H1 কি ডিনোট করবে, H1 ডিনোট করবে আমার এখানে কারেন্ট গেইন। H21 ডিনোট করবে আমার এখানে কারেন্ট গেইন। কেন, আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট। সো এটা হচ্ছে কি আমার H21। ওকে, নেক্সট কি দেখতে পাচ্ছি, নেক্সট দেখ এখানে ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন কোনটা, এখানে আমার H12। H12 কি হচ্ছে আমার এখানে রিভার্স ভোল্টেজ গেইন। কেন রিভার্স ভোল্টেজ গেইন, আমি যদি H12 জানতে পারি তো অবভিয়াসলি আমি 1/H12 বার করতেই পারবো। আমার দরকার ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন মানে কি, ভোল্টেজ গেইন মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। এখানে কি আছে, ইনপুট ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ। তো আমি এখানে কি লিখতে পারি, এটাকে আমি রিভার্স ভোল্টেজ গেইন। তো আমার এখানে H12 কি ডিনোট করবে, আমার এখানে ভোল্টেজ গেইন ডিনোট করবে। তো এটাকে লিখতে পারি কি 1/H12 লিখতে পারি, তাই না। আর কি দরকার, আউটপুট ইম্পিডেন্স দরকার। তাহলে দেখ এখানে কি আছে, এখানে আছে আমার I2/V2। তাহলে এটা কি আছে, এটা আছে আউটপুট অ্যাডমিটেন্স। তো আমি যদি আউটপুট অ্যাডমিটেন্স জানতে পারি তো অবভিয়াসলি সেখান থেকে আমি আউটপুট ইম্পিডেন্স ইজিলি বার করতে পারবো। তো এটা কি হচ্ছে আমার, এটা হচ্ছে আমার 1/H22, তাই না। তাহলে আমি দেখতে পাচ্ছি H11, H21, H12, H22 এই চারটে প্যারামিটারই একটা অ্যাম্পলিফায়ারের যে চারটে কি ফ্যাক্টর যে দেখার জন্য যে আমার অ্যাম্পলিফায়ারটা ভালোভাবে কাজ করছে কি করছে না সেটা আমি এখান থেকে জানতে পারবো, তাই না। তো আলটিমেটলি এই রিজনের জন্যই আমরা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে যখন অ্যাম্পলিফায়ার ডিজাইন করা হয় সেই অ্যাম্পলিফায়ারকে হাইব্রিড প্যারামিটার দিয়ে ডিজাইন করা হয়। কেন, হাইব্রিড প্যারামিটার ইউজ করলে আমি এই হাইব্রিড প্যারামিটার চারটে প্যারামিটার থেকে আমার সার্কিটের অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বা সামথিং ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স এগুলোকে ভালোকে দেখতে পাই, ঠিক আছে। যেটা বাকি প্যারামিটার কি বললাম, জেড প্যারামিটার, ওয়াই প্যারামিটার। দেখ জেড প্যারামিটার কি চারটে ইম্পিডেন্স, বাট আমার দুটো ইম্পিডেন্স আছে। এই দুটো কিন্তু ইম্পিডেন্স ভোল্টেজ গেইন কারেন্ট গেইন আছে, তো আমি জেড প্যারামিটার ডিনোট করতে পারবো না। ওয়াই প্যারামিটার, ওয়াই প্যারামিটার কি ছিল, ওয়াই প্যারামিটার আছে কি কারেন্ট গেইন। ওয়াই প্যারামিটারে কি আসছে, শুধুমাত্র অ্যাডমিটেন্স, মানে ওয়াই প্যারামিটারে আমি কি পাবো, চারটি অ্যাডমিটেন্স পাবো, আমি কিন্তু কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন কিন্তু পাবো না। ইভেন এবিসিডি প্যারামিটার যদি ইউজ করি সেখানে আমি কি দেখতে পাবো, দেখবি এবিসিডি প্যারামিটারে কি V1 I1, এটা কি V2 I2। তো সেখানে দেখবি এই ফ্যাক্টরগুলো কি আমার আসছে না, ঠিক আছে। দেখ V1 আর I1 যদি থাকে তাহলে কি দেখবো আমি, V1 একটা ইকুয়েশনে থাকবে, I1 একটা ইকুয়েশনে থাকবে। তাহলে সেখানে কোনো ইকুয়েশনে কিন্তু V1 বা I1 আসবে না। তাহলে V1 বাই I1 যেমন আসবে না, আমার V2 বাই I2 আসবে না। যদি V1 বাই I1 না আসে কি আসবে না, তাহলে সেখান থেকে আমার V1 বাই I1 না আসলে আমার ইনপুট ইম্পিডেন্স আসবে না। V2 বাই I2 না আসলে আমার আউটপুট ইম্পিডেন্স আসবে না। তো আমি যদি ABCD প্যারামিটার ইউজ করি তাহলে সেখানে কি পাচ্ছি না আমি, সেখানে আমি কি কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন পেয়ে যাবো, বাট আমার সেখানে কিন্তু কখনোই আমি আউটপুট ইম্পিডেন্স কিন্তু আমি পাচ্ছি না। তাহলে এইচ প্যারামিটার কেন ইউজ করা হচ্ছে, এইচ প্যারামিটার ইউজ করা হচ্ছে তার রিজন হচ্ছে এইচ প্যারামিটার যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো হচ্ছে একটা অ্যাম্পলিফায়ারকে ডিজাইন করার পরে কি ফ্যাক্টর যেগুলো ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স চারটেই কিন্তু এইচ প্যারামিটার দিয়ে আমি ডিনোট করতে পারি। তো এই রিজনের জন্য আমরা ট্রানজিস্টরকে এইচ প্যারামিটার দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তাই জন্য বলা কি হাইব্রিড প্যারামিটার মডেল। তো এবার আমি যেটা বলবো সেটা কি করবো, আমি ট্রানজিস্টরের হাইব্রিড প্যারামিটার মডেল। ওকে, তো নেক্সট টপিক হচ্ছে এইচ প্যারামিটার মডেল অফ এ ট্রানজিস্টর। ওকে, দেখ তাহলে যদি আমরা ট্রানজিস্টর বলি ট্রানজিস্টর কেমন ছিল, এটা ছিল আমার একটা ট্রানজিস্টর, তাই না। যেখানে এটা ছিল আমার আইসি, এটা ছিল আইই, এটা ছিল আইবি, আর এটা ছিল কি, এটা ছিল ভিবি, এটা ছিল ভিসি, তাই না। তো নর্মালি আইটা আমার লাগে না, যদি শর্ট আছে তো ওখান থেকে বেরিয়ে যায় দিলি। তো ফ্যাক্টর হচ্ছে এই দুটোই, যেহেতু আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, তো এটা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর কি আইসি, আইবি, ভিবি, ভিসি। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, যদি এটা ইনপেন্ট ট্রানজিস্টর হয় তাহলে ইনপুট ভোল্টেজ কে, ইনপুট ভোল্টেজ হচ্ছে আমার ভিবি। ওকে, ইনপুট কারেন্ট কে, ইনপুট কারেন্ট হচ্ছে আমার আইবি, তাই না। আউটপুট কারেন্ট কে, আইসি। আউটপুট ভোল্টেজ কে, ভিসি। ওকে, তাহলে আমি এইচ প্যারামিটার মডেলটা করি। এইচ প্যারামিটার মডেল কি ছিল, এখানে ছিল কি আমার ইনপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট। তাহলে এখানে কি আসবে আমার ভিবি আইসি। ওকে, এখানে কি আসবে, তাহলে এখানে বাদ দিলাম, ওগুলো পরে লিখছি আমি।
এখানে কি লিখবো, এখানে লিখবো আমার হচ্ছে সরি আইসি, আর এখানে কি আসবে আমার ভিসি আউটপুট কারেন্ট, সরি আইসি তো লিখেছি, সরি এটা হচ্ছে আইবি ইনপুট কারেন্ট আউটপুট ভোল্টেজ, হ্যাঁ না যেখানে লিখেছিলাম কি, এখানে ছিলাম V1 I2, এখানে কি ছিল I1 V2, তাহলে কি ইনপুট ভোল্টেজ আউটপুট কারেন্ট, ইনপুট কারেন্ট আউটপুট ভোল্টেজ। এখানে নামগুলো H11 H21 এইগুলো করে না দিয়ে কি কি নাম দেওয়া হয়, HI HRE HFE HOE, ঠিক আছে। তো এটা বের করি আমি এখান থেকে, তাহলে দেখ কি বার করতে পারি, এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমি VB is equal to HI into IB plus HRE into VC, IC is equal to HFE into IB plus HOE into VC, তাই না? তাহলে এখান থেকে আমি বার করতে পারি HI is equal to VB by IB, তাই দেখ ইনপুট ভোল্টেজ বা ইনপুট কারেন্ট কি দেবে, এখানে আমার ইনপুট ইম্পিডেন্স, তাই এটার নাম হচ্ছে HI, HI হচ্ছে ট্রানজিস্টর ইনপুট ইম্পিডেন্স, ঠিক আছে। HRE কি দিবে, HRE দিবে হচ্ছে আমার VB by VC, তাই দেখ আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ মানে কি রিভার্স ভোল্টেজ গেইন। সবচেয়ে ইম্পর্টেন্ট কি HFE কি দিবে IC by IB, যে নরমালি আমরা কি হিসেবে জানি বিটা, বিটা ইজ নাথিং বাট HFE, দেখ IC ইজ ইকুয়াল টু বিটা ইনটু IB না, তো বিটাকে আমি HFE তেও লিখতে পারি, ওকে। আর HOE কি হয়, HOE হচ্ছে আমার IC by VC, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডমিটেন্স, আউটপুট অ্যাডমিটেন্স, ঠিক আছে, এইখান থেকে বার করা যেতে পারে। তাহলে হাইব্রিড প্যারামিটার মডেল কেমন হবে ট্রানজিস্টর দেখতে, সেটা দেখ এবার। আমি বলতেই পারি এটা হচ্ছে আমার এটা দেখ আমার KVL ইকুয়েশন, দেখ বা ভোল্টেজ ইকুয়েশন বা মেশ ইকুয়েশন বলতে পারি এটাকে আমি। দেখ ভোল্টেজ VB ইনপুট ভোল্টেজ, HI হচ্ছে ইনপুট ইনপুট ইম্পিডেন্স মানে রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট মানে কি ভোল্টেজ, HIRE ইনটু VC এটা হচ্ছে আমার ভোল্টেজ, ঠিক আছে। এবার দেখ কি করে পাবো, কি করে পাবো, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কেমন দেখতে হবে দেখ VB দেখা যাচ্ছে না, আমি একটু ঠিক করে দিচ্ছি, উপর ড্র করে সেটা তোদের কাছে বেটার হবে, কোন দেখতে হবে দেখ, এটাকে দিলাম আমি কি HI, এদিক দিয়ে কারেন্ট কে যাচ্ছে IB, ওকে। এখানে আমি কি দিলাম VB, ওকে। আর এখানে কি আসবে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তার নাম কি হচ্ছে আমার এখানে HRE ইনটু VC, ঠিক আছে। তা কি করে স্যাটিসফাই করছে দেখ, আমি যদি এই লুপে KVL অ্যাপ্লাই করি তাহলে কি হবে, IB যদি HI এর মধ্যে দিয়ে যায় তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে প্লাস মাইনাস এই দিকে, তাহলে IB ইনটু HI, তাই না। এবার কি আসছে আমার এখানে VB, তাহলে VB ইজ ইকুয়াল টু লিখতে পারি এখানে আমি IB ইনটু HI, IB ইনটু HI প্লাস HRE ইনটু VC, তো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, তাই না। এবার দেখ কি আসবে এখানে, আমার এখানে এটা কি হবে HFE ইনটু IB, ওকে। এখানে আমার কি, এটা হচ্ছে আমার এমিটার, এটা হচ্ছে আমার তোর এই জায়গাটা হচ্ছে তোর বেস, এটা হচ্ছে আমার কালেক্টর, তাহলে এটা হচ্ছে VC, তো মেইন কি লিখতে হবে এটাকে, আমি এটাকে লেখা যেতে পারে VC, ওকে। যদি এটা VC হয় তাহলে এটা কি লিখবো এখানে আমি আর, এটা কি লিখবো আমি HOE, কি বলেছি আমি HOE বলেছি আউটপুট অ্যাডমিটেন্স, তাহলে আউটপুট ইম্পিডেন্স কি লিখতে পারি আমি 1/HOE, কি বললাম আমি HOE কি হচ্ছে, HOE হচ্ছে আমার IC বাই VC, তাহলে দেখ এটা হচ্ছে কি আউটপুট অ্যাডমিটেন্স, কেন কারেন্ট বাই ভোল্টেজ, তাই আমি বলতেই পারি কি 1/HOE ইজ ইকুয়াল টু কি হবে ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, তাই আমি কি লিখবো 1/HOE, ওকে। এবার দেখ ইকুয়েশন কিভাবে স্যাটিসফাই করছে, এবার বললাম এইদিকে হচ্ছে আমার IC,
তো কালেক্টরে কারেন্টটা ঢুকবে, ঠিক আছে। তাহলে দেখ আমি যদি এই পার্টিকুলার নোডে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি এটা একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, তাই না? তাহলে আমি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কি দেখতে পাচ্ছি, আইসি ঢুকছে এই নোডে, তাহলে কি আমি নোডে ঢুকছে আইসি, তো আমি লিখলাম আইসি। ওকে, তাহলে কি লিখি এইচ এফ ইন্টু আইবি কি বেরোচ্ছে, তাহলে কি লিখলাম কি এইচ এফ ইন্টু আইবি বেরোচ্ছে। আবার দেখ এই কারেন্টটা তো বেরোবে, তাহলে এই কারেন্টটা কি হবে, এই কারেন্টটা হবে মাইনাস ভিসি বাই ওয়ান বাই এইচ ওই ইজ ইকুয়াল টু কি হবে 0। এবার দেখ যদি সলভ করে তাহলে কি আসবে, এটাই আসবে। তাহলে আমি এইচ প্যারামিটার যে সার্কিটটা, তো এইচ প্যারামিটার ড্র মানে সিগনিফিকেন্ট করলাম, এইচ প্যারামিটারগুলোকে ভিবি আর আইবি আইসি দিয়ে করলাম, সেখান থেকে এইচ প্যারামিটার ইকুয়েশনগুলো পেলাম। এইচ প্যারামিটার ইকুয়েশন পেয়ে সেই ইকুয়েশনগুলোকে আমি কি করলাম, প্লট করলাম। প্লট করে আমি দেখতে পাচ্ছি কি ট্রানজিস্টারকে কেমন ছিল, ট্রানজিস্টারটা দেখতে ছিল কেমন, এরকম ছিল। এটা ছিল আমার কালেক্টর, এটা ছিল আমার এমিটার, এটা ছিল বেস। তাহলে এই ট্রানজিস্টারকে এটা কি হচ্ছে আমার, এটা হচ্ছে ট্রানজিস্টারের এইচ প্যারামিটার কনফিগারেশন। তাহলে আমি যেখানে ট্রানজিস্টার দেখতে পাবো, ধর সাপোজ কোনো জায়গায় ট্রানজিস্টার দেখতে পেলাম আমি, তো সেই ট্রানজিস্টার কি হচ্ছে, এটা বি, এটা সি, এটা ই। এই ট্রানজিস্টার 2 কে কি করবো আমি, এটা দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে বলা যেতে পারে যে এটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমার এটা। তো এটা হচ্ছে ট্রানজিস্টারের এইচ প্যারামিটার মডেল। বোঝা গেছে? কারো যদি কোথাও ডাউট থাকে তাহলে তা আমাকে মেসেজ করিস বা কল করিস, আমি তোদেরকে বুঝিয়ে দেবো এটা নেক্সট যদি কেউ প্রবলেম থাকে, ঠিক আছে। এবার দেখ সিম্পলিফিকেশন মডেল বা অ্যাপ্রক্সিমেট মডেল। এইচ আর ই ইজ ইকুয়াল টু এইচ ওই, এটা কি হয়, জিরোর কাছাকাছি হয়, ঠিক আছে। ক্যালকুলেশন করে দেখা গেছে ট্রানজিস্টারে এইচ আর ই এইচ ওই কি জিরোর কাছাকাছি হয়। যদি জিরোর কাছাকাছি হয় তাহলে কি সিম্পলিফিকেশন মডেল কেমন দেখতে পাবো, এখানে এটা লিখতে পারি আমি এইচ আই, আর এখানে লিখতে পারি এখানে আমি এটা কি আসবে, এটা আমার এইচ এফ ই ইন্টু কি হবে, এটা আমার আইবি। এটা কি এইচ ওই যদি জিরো পুট করে কত হবে, এটা ইনফাইনাইট হয়ে যাবে, তাই না। ইনফাইনাইট হলে কি এটা ওপেন সার্কিট, তো আমি ওপেন সার্কিট রেখে দিলাম। এখানে কি আসবে আমার ভিসি, ওকে। এখানে কি যাবে আমার আইসি। আমরা কি জানি আইসি ইজ ইকুয়াল টু কি বিটা ইনটু আইবি পুট করে দিই না, এইভাবে। কেন আইসি ইজ ইকুয়াল বিটা ইনটু আইবি, যেহেতু এই এইচ আইটাকে আমি জিরো পুট করে রেখে নেগলেক্ট করে দিই, তাই এখান থেকে কি লিখতে পারি, আইসি ইজ ইকুয়াল টু বিটা ইনটু আইবি, যেটা নরমালি লিখি আমরা। কি লিখি আমরা, আইসি ইজ ইকুয়াল টু কি বিটা ইনটু আইবি। বিটা মানে কি, বিটা মানে এইচ এফ ই। তো দেখ আইসি ঢুকছে, তাহলে কি আইসি ইজ ইকুয়াল টু এইচ এফ ই ইনটু আইবি। যদি এই নোডে অ্যাপ্লাই করি কেসিএল, আমি কি দেখতে পাবি, আইসি ঢুকছে, এইচ এফ ই ইনটু আইবি বেরোচ্ছে। তাহলে লিখে যেতেই পারে যে আইসি ইজ ইকুয়াল টু এইচ এফ ই ইনটু আইবি। তাহলে এই কোশ্চেন সলভ করবো, ঠিক আছে। আর এখানে কি লিখবো, এখানে আমি এখানে দেবো আমি এখানে ভি বি। তো এটা লেখা যেতে পারে কি, এটা বেস, এটা এমিটার, এটা হচ্ছে আমার কালেক্টর। তাহলে এটা হচ্ছে ট্রানজিস্টারের সিম্পলিফাইড এইচ প্যারামিটার মডেল। বোঝা গেল? সি অ্যাম্পলিফায়ার দেখ তোদেরকে আমি পড়েছিলাম কি বায়াসিং সার্কিট। তাহলে আমি যখন অ্যাম্পলিফায়ার ডিজাইন করছি তাহলে আমি কোন বায়াসিং সার্কিট ইউজ করবো, এখানে অবভিয়াসলি ভোল্টেজ ডিভাইডার বায়াস। কেন ভোল্টেজ ডিভাইডার বায়াস যদি আমি ইউজ করি তাহলে তার স্টেবিলিটি কত, স্টেবিলিটিটা 7 থেকে 8 এর কাছাকাছি, তাই না। তাহলে আমার ফার্স্ট সার্কিট কি হবে, ফার্স্ট সার্কিট হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসের সার্কিট। কেন আগে আমাকে কি করতে হবে, আমি যদি একটা অ্যাম্পলিফায়ার ডিজাইন করি ফার্স্ট কাজ কি আমার, ফার্স্ট কাজ হচ্ছে কিউ পয়েন্টকে আমার মাঝখানে সেট করা। ওকে, আমি সেটাই করবো প্রথমে। তো এই ফার্স্টে কি করবো, একটা ভোল্টেজ ডিভাইডার বায়াস তৈরি করছি। তাই না, ভোল্টেজ বায়াস তৈরি করলাম। এটা হবে কি, এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R2, এটা হচ্ছে আমার RC, এটা হচ্ছে RE। ওকে, তো সবার আশা করি তো সবার খুব ভালো করে মনে আছে যে আরইটা কেন দেওয়া হয়। আরইটাই মেন ফ্যাক্টর স্টেবিলিটি ফ্যাক্টরকে কমানোর জন্য। কেন আমি বলেছিলাম যে এস ইজ ইকুয়াল টু বিটা প্লাস 1/1 প্লাস বিটা বাই কি ছিল আলটিমেটলি, এইটাতে আসবে কি, এটাতে এই সার্কিটের ক্ষেত্রে আসবে আরটিএইচ প্লাস, সরি এটা আসবে আরই, আরই বাই আরটিএইচ প্লাস আরই।
সাপোজ যদি এখানে আরই যদি 0 হয়ে যাবে, এটা যদি না থাকে তো কি হবে, এখানে আমার আরই 0 হয়ে গেলে সার্কিটে স্টেবিলিটি ফ্যাক্টর কিন্তু 7 থেকে বেড়ে আবার বিটায় চলে যাবে। ঠিক আছে, তো মাথায় রাখবে যেন এই আরইটা কিন্তু মেন কাজ কি এখানে স্টেবিলিটি ফ্যাক্টরকে কমানো। ওকে, তো সাপোজ ধরে নিলাম আমি এখানে ট্রানজিস্টরের R1 R2 RC RE কে আমি এমন করে চুজ করলাম যাতে আমার ট্রানজিস্টরের ভিসিটা হয়ে গেল VCC/2। কেন, একটু আগে তোকে পড়ালাম যে ট্রানজিস্টরের যখন আমি অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করব তখন ট্রানজিস্টরের কিউ পয়েন্টকে মিডলে সেট করতে হবে। মিডলে সেট করা মানে কি হচ্ছে ভিসি VCC/2। তো সাপোজ আমি R1 R2 RC কে এমন আমি চুজ করব যাতে আমার ট্রানজিস্টরের ভিসিটা VCC/2 তে সেট হয়ে যায়। ওকে, এবার কেন সেট হয়ে যায়, কিউ সেট হয়ে যায়, সেটা আমি তোদেরকে ক্যালকুলেশন আজকেই করে দিচ্ছি, অসুবিধা হবে না। আর আমি তোদেরকে অঙ্ক করিয়েওছি, এটা অঙ্ক দিয়েওছিলাম, আর ক্লাসে আমি করেছিলাম যে এটা কত ছিল, এটা ছিল 22K 10K 1K 1K। সেটা ধরে আমি কি দেখেছিলাম, কারেন্ট ছিল সামথিং 2.89 মিলি অ্যাম্পিয়ার আর ভোল্টেজ ছিল সামথিং 6.06 ভোল্ট। আর 6.06 ভোল্ট মানে কি, আমার ইনপুট ভোল্টেজ কত 12, তার ভিসি কত হবে, এটা অবভিয়াসলি 12/2 কত 0.6 ভোল্ট, তাই না? তাহলে আমার ট্রানজিস্টরের এই সার্কিটটা করে R1 R2 RC চুজ করে আমি কিউ পয়েন্টকে মিডলে সেট করে রেখে দিয়েছি। বোঝা গেছে? এবার কি করব, আমি অ্যাম্প্লিফায়ার করব। অ্যাম্প্লিফায়ারে কাজ করতে কি অবভিয়াসলি এখানে কি দিতে হবে, এখানে একটা এসি ভোল্টেজ সোর্স দিতে হবে। তো আমি কি করলাম, এখানে আমি একটা এসি ভোল্টেজ সোর্স দিয়ে দিলাম। ঠিক আছে, যদি আমি একটা এসি ভোল্টেজ সোর্স দিয়ে দিই তাহলে কি হবে, এখানে আমার এটা লাগিয়ে দিলাম। এবার দেখ তাহলে প্রবলেম কি হবে। সাপোজ আমরা কি জানি সুপারপজিশন থিওরেম কি বলে, সুপারপজিশন থিওরেম বলে যে আমি যদি একটা সার্কিটে দুটো ভোল্টেজ সোর্স থাকে তাহলে আমি এট এ টাইম একটা নিয়ে কাজ করতে পারি এবং লাস্টে দুটোকে আমি একসাথে করে দিতে পারি। সাপোজ আমি ধর এখানে ডিসি দিয়ে কাজ করছি, ডিসি দিয়ে কাজ করা মানে কি ভিসি থেকে নিব আর আমি এই ইনপুট ভোল্টেজ ভিআই কে কি ধরবো, আমি ভিআই কে শর্ট ধরবো। কেন শর্ট মানে কি, শর্ট মানে হচ্ছে কি রিপ্লেস বাই ইটস ইন্টারনাল রেজিস্ট্যান্স। আর আমরা খুব ভালো করেই জানি যে একটা ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হয়, 0 হয়। তাহলে যদি 0 দিয়ে রিপ্লেস করি তাহলে কি হবে, এটা আমার রিপ্লেস হয়ে 0 হয়ে যাবে, তাই না? 0 হয়ে গেলে এখানে কিছু নেই। এবার দেখ তাহলে কি হবে, এটা তো গ্রাউন্ড, তাহলে এটা গ্রাউন্ড মানে কি এটাও 0 ভোল্ট, তাহলে কি এদিক দিয়ে আসবে কারেন্ট, এদিক দিয়ে এদিক দিয়ে বেরিয়ে যাবে। আমার ট্রানজিস্টরের মধ্যে কোনো কারেন্ট ঢুকবে কি, কোনো কারেন্ট ঢুকবে না। কেন, এখানে যেহেতু শর্ট সার্কিট আছে আমার এখান থেকে কারেন্টটা ফ্লো করবে, কারেন্টটা ফ্লো করতে করতে এই পয়েন্টে এলো। এবার দেখ আমার ট্রানজিস্টর যদি এটা না থাকতো কি হতো, আমার বেসের মধ্যে ঢুকতো, ভিবি দিত, আইবি দিত, আইবি থেকে আইসি দিত, আইসি দিয়ে ভিসি বার করতো, তাই তো? কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি আমি, যেহেতু এখানে একটা শর্ট পাথ দেখতে পাচ্ছি, তো এখানে কি কোনো কারেন্ট কি আমার আইবি দিকে ঢুকবে, ঢুকবে না। কেন, কারেন্ট অলওয়েজ কি হয়, আমার কারেন্ট অলওয়েজ শর্ট পাথের দিক দিয়ে যায়। তাহলে এই পয়েন্ট থেকে এসে কারেন্ট কিন্তু আর বেশির দিকে যাবে না। কি হবে, কারেন্টটা আমার শর্ট পাথ দিয়ে গ্রাউন্ড হয়ে যাবে। তাহলে আমার আইবি কত হবে, আইবি 0 হয়ে যাবে। আইবি যদি 0 হয় তাহলে আইসি কত হবে, আইসিও 0 হয়ে যাবে। আইসি যদি 0 হয়ে যাবে ভিসি কত হবে, ভিসি হবে ভিসিসি। তাহলে কি আমার ট্রানজিস্টর কি আবার বায়াসিং হচ্ছে, কি ট্রানজিস্টর বায়াসিংও হবে না আর অ্যাক্টিভ রিজনও যাবে না। তাহলে আমার প্রবলেম কি হচ্ছে, আমি এখানে এসি ভোল্টেজ সোর্স যদি ডাইরেক্টলি লাগিয়ে দিই তাহলে আমার ডিসি বায়াসিংটা কিন্তু ঘটে যাচ্ছে। আমার কাজ কি, আমি অ্যাম্পলিফায়ার তৈরি করতে চাইছি। অ্যাম্পলিফায়ার তৈরি করা মানে কি, আমি একটা সার্কিট আছে, আমি ইনপুটে ভোল্টেজ দেবো, আমাকে আউটপুটে বেশি ভোল্টেজ দিয়ে দেবে। আমার ভিতরে কি আছে না আছে কিছু দেখার দরকার নেই, বাট এটাও দেখতে হবে যে আমার ইনপুট ভোল্টেজ দেওয়াতে যাতে আমার সার্কিটের যে অলরেডি যে কনফিগারেশন করা আছে সেটা যেন বিগড়ে না যায়। ঠিক আছে, জাস্ট লাইক কেমন, সো সাপোজ তুই টিভি দেখছিস, ঠিক আছে, টিভিতে কোনো চ্যানেল দেখার আগে আগে তো টিভিতে অন করতে হবে। জাস্ট ভাব যে ট্রানজিস্টরকে অ্যাম্পলিফাই করার আগে অন তো করতে হবে, অন কে করছে, ডিসি বায়াসিং অন করছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে কাজটা। তাহলে আমি কি করবো এখানে, তাহলে আমার এখানে ইনপুটে এসি ভোল্টেজ দিতেই হবে, অবভিয়াসলি এসি ভোল্টেজ দিতে হবে। এসি ভোল্টেজ না দিলে অ্যাম্পলিফাই কে হবে, কেউ হতে পারবে না। তাহলে কি করবো এখানে, আমি এখানে আমি একটা লাগাবো ক্যাপাসিটর। ক্যাপাসিটর কেন লাগালাম, এই ক্যাপাসিটরের কাজ কি, ক্যাপাসিটরের কাজ হচ্ছে দেখ, ক্যাপাসিটর আমরা কি জানি, ক্যাপাসিটর নরমালি কি হয়, ZC ইজ ইকুয়াল টু হয় 1/2 পাই F ইনটু C, তাই না? তাহলে আমরা তাহলে কি জানি, ক্যাপাসিটি ইম্পিডেন্স কি হয়, ক্যাপাসিটি ইম্পিডেন্স হয় ZC ইজ ইকুয়াল টু 1/2 পাই F ইনটু C। এবার দেখ আমি যখন এসি কে শর্ট ধরলাম তাকে শুধু ডিসি আছে, শুধু যদি ডিসি থাকে ডিসি ফ্রিকোয়েন্সি কত হয়, ডিসি ফ্রিকোয়েন্সি হয়
জিরো। যদি এখানে জিরো পুট করি তাহলে কত হবে, এসি হচ্ছে আমার এখানে ইনফাইনাইট। তাহলে যদি আমি ডিসি অ্যানালাইসিস করি তখন কি হবে, এসিটা আমার সরে গেল, এসি সরে গেল, দেখ কি সরি এসিটা আমার শর্ট হয়ে গেল, এই শর্ট হয়ে গেল কি তখন ক্যাপাসিটর কি হয়ে যাবে, ওপেন সার্কিট। তাহলে আমার এদিক দিয়ে কারেন্টটা এই পয়েন্টে এলো, এই পয়েন্ট থেকে বাদিকে কি যাবে, কি যাবে না, কেন, এটা ওপেন সার্কিট আছে, ঠিক আছে। তো এটাকে বলা হয় কি ইনপুট ব্লকিং ক্যাপাসিটর। কি ব্লক করবে, ডিসি রে যাতে পাস না হয় তাহলে ব্লক করবে। ওকে, বোঝা গেল। তো এখানে আমার একটা ক্যাপাসিটর থাকবে। ঠিক আছে, তো আমি যদি পুরোটা একবার সার্কিটে ড্র করি তাহলে এমপিওর সার্কিট কেমন দেখতে হবে দেখে না, দিয়ে তোকে আমি দেখাচ্ছি ডিসি অ্যানালাইসিস এসি অ্যানালাইসিস সব বলে দিচ্ছি, ঠিক আছে। তো এমপিওর সার্কিট কেমন দেখতে হবে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সিআই, এটা হচ্ছে সি জিরো। ওকে, আমি এখানে কি নেবো, এখানে নেবো হচ্ছে আউটপুট ভোল্টেজটা নেবো। ওকে, দেখ এটা হচ্ছে আমার নর্মাল সি অ্যাম্পলিফায়ারের সার্কিট, ঠিক আছে। তো সি অ্যাম্পলিফায়ার সার্কিটে ভালো করে ড্র করে নে, আমি টাইম দিচ্ছি তোকে একটুখানি, যেহেতু এটা তো তোর নর্মাল লাইভ ক্লাসের মতনই হবে, আমি প্রিমিয়ার দিব এটাকে ইনস্ট্যান্ট, তো এটাকে তো স্টপ পজ করতে হয়তো পারবি না, তো আমি টাইম দিচ্ছি, তোরা এটা ড্র করে নে। ওকে, তো এবার কি দেবো আমি, এবার হেডিং দে এসি অ্যানালাইসিস, এসি অ্যানালাইসিস অফ সি অ্যাম্পলিফায়ার। দেখ এই সার্কিট তুই করছি, এসি অ্যানালিসিস করা মানে কি, এসি অ্যানালিসিস করা মানে আমি জাস্ট আমি এসি সোর্সকে নেবো, এখানে এসি সোর্স কে, এসি সোর্স আমার এখানে ভিআই, তাই না। তাহলে আমার ডিসি সোর্স কি হবে, ডিসি সোর্স হবে রিপ্লেস বাই ইটস ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো আলটিমেটলি বলতে পারি কি এটা এরকম থাকা মানে কি, এটা এরকম থাকা মানে আর কিছু না, এরকম করে থাকা, তাই না, জাস্ট ওখানে ভিসিসি দিতে হবে। তাহলে আমি কি করবো, এটাকে শর্ট করব, এটা শর্ট করে দেওয়া মানে কি, এটা গ্রাউন্ড, তো এটা গ্রাউন্ড, তো এটা গ্রাউন্ড, মানে এখানেও তো গ্রাউন্ড হবে না। তো আলটিমেটলি বলতেই পারি কি এটা শর্ট মানে এই পয়েন্ট যদি 0 ভোল্ট হয় তো এই পয়েন্টও 0 ভোল্ট হবে, এই পয়েন্ট 0 ভোল্ট মানে কি হবে আমার, এটা আমার গ্রাউন্ড হবে। তো আমি এটা যাতে বোঝানোর জন্য দেখালাম, ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখ এটা যদি গ্রাউন্ড হয় তাহলে আমি বলতেই পারি যে এই দুটোই গ্রাউন্ড, বোঝা গেল, ঠিক আছে। এবার দেখ এসি অ্যানালাইসিস করছি, এবার এসি অ্যানালাইসিস যত তো আমি এই যে সি অ্যাম্পলিফায়ার পড়বো এখন সেটা কি নরমালি মিড ফ্রিকোয়েন্সি, আর আমরা কি ধরবো মিড ফ্রিকোয়েন্সিতে আমার কি হবে, ক্যাপাসিটরটা হবে শর্ট সার্কিট। ওকে, তো ক্যাপাসিটরগুলো এসিতে কি হবে, ক্যাপাসিটরগুলো এসিতে শর্ট, কেন এসি কে পাস করতে দেবে, যখন প্র্যাকটিক্যাল করাবো, প্র্যাকটিক্যাল করেছো তখন আমি এই এসির ক্যালকুলেশনগুলো তোকে আমি দেখিয়ে দেবো যে কি করে এই ক্যাপাসিটর ক্যালকুলেট করতে হয়, বোঝা গেল। তাহলে দেখ সার্কিটটা সিম্পল হয়ে গেল। এবার কি বলতে পারি, দেখ তাহলে R1 আছে R2 আছে, এবার কি দেখতে পাচ্ছি আমি R2 এখানে আছে, এটা গ্রাউন্ড, তাহলে আমি কি বলতে পারি এটাকে গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। ওকে, দেখ R1 R2 দুটোরই স্টার্ট পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, যেখানে R2 হচ্ছে আমার গ্রাউন্ড হচ্ছে, R1 এই পয়েন্টে গ্রাউন্ড হচ্ছে, তাহলে আমি এটাকে এভাবে ড্র না করে আমি এভাবে ড্র করতে পারি, তাই না। ইভেন আমি এবার বলতেই পারছি কি R1 R2 কিসে আছে, আমার প্যারালাল আছে। দেখ R1 R2 কি দেখতে পাচ্ছি আমি, স্টার্টিং সেম পয়েন্ট, এন্ডিং সেম পয়েন্ট, তো R1 R2 কিসে আছে, আমার R2 প্যারালাল আছে, তো আমি এখানে ড্র করতেই পারি কি একটা রেজিস্ট্যান্স দিলাম আমি কি R1 প্যারালাল R2। ওকে, দিয়ে দিলাম, বোঝা গেল। তো সিম্পল হলো এইটুকু। এবার দেখ এটা আরসি আছে এখানে, তো আমি এইবার এইটুকু নিচটায় দেখ এখানে আমার আরই আছে, এখানে আমার শর্ট আছে, তাহলে এখন এসি কারেন্ট আসবে কি হবে, এই পয়েন্ট থেকে পয়েন্টে এলো,
এই পয়েন্ট থেকে এসে দেখতে পাচ্ছে যে এখানে একটা রেজিস্ট্যান্স দাঁড়িয়ে আছে, এদিক দিয়ে একটা শর্ট পাথ আছে। কারেন্ট কোন দিক দিয়ে যাবে? কারেন্ট অবভিয়াসলি কোন দিক দিয়ে আমার শর্ট পাথ দিয়ে যাবে। তাহলে আমার এটা কি হবে? এটা দেওয়া না দেওয়া কি ব্যাপার? তো এটা আমার নাই হয়ে যাবে। তবে ভদ্রভাবে রাখলে কি দেখবো? এটাকে আমি বোঝা গেল? ওকে, আমি এটাকে আমি দেখ, এটা এখানে থাকা মানে এটা এখানেও থাকা এখানে থাকা একই ব্যাপার। তো আমি এইটাকে এখানে না এঁকে আমি এখানে ড্র করতেই পারি, তাই না? দেখ, এখান থেকে গ্রাউন্ড হওয়া বা এখান থেকে গ্রাউন্ড একই তো ব্যাপার, পুরোটা তো গ্রাউন্ড শর্ট না। তো এই পয়েন্ট থেকে গ্রাউন্ড দেখতে খারাপ লাগছে, আমি এক জায়গাতে নিয়ে আসছি, তো আমি এটাকে এই পয়েন্ট থেকে নিচ্ছি, ঠিক আছে? তো এই জায়গাটা মুছে দিচ্ছি আমি। তাহলে আমি এটা কি করতে পারলাম? এই জায়গাটা করে দিলাম। তো এটা হচ্ছে আউটসি, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, ঠিক আছে? তাহলে আমার এটা হচ্ছে এসি সার্কিট, এসি অ্যানালাইসিস সার্কিটের সিম্পলিফাইড ফর্ম, ঠিক আছে? এখানে এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার ইমিটার, এটা হচ্ছে আমার কালেক্টর। এবার তোরা নিজেরা দেখ, আমি তো একটু আগে দেখালাম যে সিম্পলিফাইড ফর্ম কেমন হয়। সিম্পলিফাইড ফর্ম হয় ট্রানজিস্টারের সিম্পলিফাইড ফর্ম, এইচ প্যারামিটার ফর্ম, যেটা আমি তো পড়ালাম একটু আগে। এটা হচ্ছে ট্রানজিস্টার সিম্পলিফাইড ফর্ম, যেখানে কি হচ্ছে, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে আমার এমিটার, তাই না? তাহলে আমাকে এই সার্কিটে কি করব? এই জায়গায় রিপ্লেস করতে হবে, ঠিক আছে? দেখ কি করে রিপ্লেস করব। তাহলে কি করতে হবে? কালার এমিটার, এটাকে আমি ঠিক করে ড্র করে নিই। আর টু, ওকে, এটা আর ঠিক আছে। তো আমি এটাকে মুছে দিচ্ছি। তাই আমি জাস্ট ট্রানজিস্টারটাকে মুছে দিলাম। ট্রানজিস্টারটা মুছে আমি এটাকে ড্র করছি। এটা অন্য কালারে ড্র করি, তো সুবিধা হবে। এবার দেখ এই জায়গাটা আছে, তাহলে এটা কি, এটাকে ড্র করা মানে শর্ট করা মানে দেখ, তাহলে কি হবে আমার? এটা গ্রাউন্ড, সরি এটাকে এই কালি দেওয়া ভুল হলো, এটা আরসি, এটা কি হবে? এটা আমার হবে এইচএফই ইন্টু আইবি, এটা হচ্ছে এইচআই, এটা হচ্ছে আমার আইবি, ওকে? তো এটা হচ্ছে এমিটার। গ্রাউন্ড সবগুলো সাবমিট করতে পারি। এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ ভি0, ওকে, যেখানে ইনপুট ভোল্টেজ হচ্ছে ভিআই, ঠিক আছে? তো আমি এসি অ্যানালাইসিস করে সি অ্যাম্পলিফায়ার সার্কিটটাকে এইভাবে ড্র করতে পারি ইজিলি, তাই না? তাহলে কেমন সার্কিট ছিল, কেমন চলে গেল। জাস্ট দেখ, ট্রানজিস্টারটাকে আমি সিম্পলিফাইড ফর্ম দিয়ে রিপ্লেস করে দিয়েছি, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে ক্যালকুলেশন। এবার ক্যালকুলেশন করা যাক। তো আমি ক্যালকুলেশন কি ক্যালকুলেশন করতে হবে? ক্যালকুলেশন করতে হবে হচ্ছে আমার আর আই ইনপুট ইম্পিডেন্স, আর জিরো আউটপুট অ্যাডমিটেন্স, আউটপুট ইম্পিডেন্স, ভি এভি, এবি মানে হচ্ছে কি ভোল্টেজ গেন, আর হচ্ছে এআই, এআই মানে হচ্ছে কারেন্ট গেন, ঠিক আছে? তো আমি চারটে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখ, আমি যদি এদিক দিয়ে দেখি, এদিক দিয়ে কি দেখতে পাবো? এখানে একটা আমি আড়াই দেখবো, মানে ইনপুট ইম্পিডেন্স। আবার এখান দিয়ে দেখলে কিন্তু আরেকটা দেখবো। তো আমি কি দিলাম? এটাকে দিলাম আড়াই ড্যাশ, এটাকে দিলাম আড়াই। দুটোই জিজ্ঞেস করতে পারে, কখনো এইটাও জিজ্ঞেস করে, এটাও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তো আমি এটা দিলাম, ওকে। আর এদিক দিয়ে কি দেখবো? আমি এদিক দিয়ে দেখবো হচ্ছে আমার 8 0, ঠিক আছে? তো আমার ক্যালকুলেশনটা দেখ, দেখ ইম্পর্টেন্স কি বলছি, দেখ এই সার্কিটটা দেখ, এখান থেকে কিন্তু গ্রাউন্ড করা আছে, মানে আমি বলতে পারি যে এটা দুটো সার্কিট কিন্তু নিজের মধ্যে আইসোলেট করা আছে, মানে এখানে কিন্তু কোনো কানেকশন নেই, ওকে? তাহলে এই সার্কিট যদি দেখি আমি, তাহলে এখানে আমি ইনপুট ইম্পিডেন্স কি বলতে পারি? এটা দেখ, যদি দেখি তাহলে আরে কি লিখতে পারি? আর ইজ ইকুয়াল টু লিখতে পারি ইজিলি এইচ আই। কেন? দেখ নর্মালি যদি এদিক দিয়ে তাকায় তো এইচ আই দেখতে হচ্ছে আড়াইকে, প্রবলেম নেই শুধু। আর যদি আমি এদিক দিয়ে তাকাই তাহলে কি দেখতে হচ্ছে আড়াই ড্যাশ, তাহলে কি আড়াই ড্যাশ এদিক দিয়ে তাকালে কি হচ্ছে আমার? এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স কিসে আছে আমার? প্যারালালে আছে। তো অবভিয়াসলি লিখতে পারি কি আমি আর আই ড্যাশ ইকুয়াল টু কি লিখবো? আমি আড়াই ড্যাশ ইকুয়াল টু লিখতে পারি আমি আর আই প্যারালাল আর ওয়ান প্যারালাল আর টু, এটা লিখতে পারি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমি আর আই যেখান থেকে নর্মালি তাকালে এইচ আই, ওকে, কেউ দেখতে পাচ্ছি। দেখ এই সার্কিট ধরে বললাম কি
তুই এটা ভাব যে এটুকু নেই। ওকে, এখান থেকে তাকাচ্ছি কি দেখতে হবো, শুধু এইচ আই দেখতে হবো, তাই আমি লিখলাম আর ইজ ইকুয়াল টু এইচ আই। ওকে, আর আর আই ড্যাশ ইকুয়াল টু কি, আর ওয়ান প্যারালাল আর টু, কেন এখানে আর ওয়ান সার্কিটে আছে ডিসি বাইসিং সার্কিটে, তো ওর তো এফেক্ট তো পড়বেই, তো ওই জন্য কি লিখবো আমি আর আই ড্যাশ ইকুয়াল টু কি লিখতে পারি আমি, দেখ এই দিক দিয়ে তাকাচ্ছে, তাহলে কি এইটা এটা প্যারালাল আছে, তাহলে কি লিখতে হবে আমি আর আই প্যারালাল আর ওয়ান প্যারালাল আর টু, অথবা কি লিখতে পারি এখানে আমি এইচ আই প্যারালাল আর ওয়ান প্যারালাল আর টু। বোঝা গেছে? তো আমার এখানে একটা ফ্যাক্টর বেরিয়ে গেল। একটা ফ্যাক্টর কি পেলাম আমি, একটা ফ্যাক্টর হচ্ছে, আমরা কি পাচ্ছি এখানে ফ্যাক্টর হচ্ছে আর আই ড্যাশ ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমি এইচ আই প্যারালাল আর ওয়ান প্যারালাল আর টু। বোঝা গেছে? তো আমার একটা ফ্যাক্টর বেরিয়ে গেল। ওকে, তো আমার ইনপুটটা বেরিয়ে গেছে। নেক্সট দেখ, ঠিক আছে, এবার আসবে নেক্সট একটু প্রবলেম আসবে, সেটা হচ্ছে আউটপুট থেকে বার করতে। কেন প্রবলেম আসবে বলছি, দেখ আউটপুট রেজিস্ট্যান্স যখন বার করব তখন ভাব থেভেনিন রেজিস্ট্যান্স বার করার সময় কি করতে আমি থেভেনিন রেজিস্ট্যান্স বার করার সময় সবসময় দেখতাম কি আমার সার্কিটের জন্য যত সোর্স আছে, যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, সেই ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো কি করতে হতো আমাকে শর্ট করতে হতো, মানে রিপ্লেস করতে হতো ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে। বাট প্রবলেম কে করবে, প্রবলেম করবে এটা, কেন এটা একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্সের কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু 0 বা ইনফাইনাইট বলতে পারি না। যে কোনো ডিপেন্ডেন্ট সোর্সের কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হয়, ইনফাইনাইট হয়। ভোল্টেজের ইন্টারনাল কত হয়, ভোল্টেজের ইন্টারনাল রেজিস্ট্যান্স হয় 0। বাট যদি কোনো সোর্স ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হয়, তাহলে আমি সেই সোর্সকে কিন্তু কখনোই আমি রিপ্লেস করতে পারি না ডাইরেক্ট 0 বা ইনফিনিটিতে, কেন তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা 0 বা ইনফিনিটি হয় না। বোঝা গেছে? তাহলে দেখতে পারি এখানে, তাহলে ফার্স্ট কাজ করবো আমি এখানে এটাকে শর্ট করে দেবো, আমি এটাকে শর্ট করে দিলাম। যখনই সার্কিটে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকবে তখন কি করে বার করি আমরা, তখন আমরা বার করি আর জিরো ইজ ইকুয়াল টু, বের করি কি করে ওকে, তো কি লিখতে পারি আমি, যখনই আমি সার্কিটে আমি দেখবো যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে বা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, তখন কি করে বার করতে হয়, তখন বার করার প্রসিডিউর হচ্ছে আমি সার্কিটের মধ্যে একটা ভোল্টেজ লাগাও ভি, ঠিক আছে, আর সেখান থেকে কারেন্ট কি, কারেন্ট হচ্ছে আমার আই, তো রেজিস্ট্যান্স ইকুয়াল কি লিখতে আমি ভি বাই আই, তো আমি এখানে আই বার করবো, ভি তো জানি, ভি বাই আই করলে কি আইটা ভি রেসপেক্টে বেরোবে, সেখান থেকে ইজিলি বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখ, তার সার্কিটে আমি একটা ভোল্টেজ লাগালাম ভি, কারেন্ট বেরোচ্ছে আই, ঠিক আছে। এবার আমার এই সার্কিটে এই যে ডিপেন্ডেন্ট সোর্সটা আছে, এই ডিপেন্ডেন্ট সোর্সের কারেন্ট কি, কারেন্ট হচ্ছে আইবি, তাই না? তাহলে এই আইবি যে কারেন্টটা আছে, সেই আইবিটা ডিপেন্ড করছে কার, এই সার্কিটের উপরে। দেখ এখানে তো আইবিটা যাচ্ছে না, তো আমাকে এই পার্টিকুলার এইটুকু সার্কিটে কি কোনো ভোল্টেজ সোর্স আছে, নেই। যদি আমার এই সার্কিটে কোনো ভোল্টেজ সোর্স না থাকে তাহলে কারেন্ট কিছু যাবে, যাবে না। যদি কারেন্ট যদি না যায় তাহলে আইবি কত হয়, আইবি হবে আমার 0। তাহলে যদি এখানে আমার আইবি যদি 0 হয় তাহলে এই জায়গাটা কি হবে, মানে এখানেও 0। তাহলে 0 মানে কি, এখানে কত কারেন্ট ফ্লো করছে, 0 কারেন্ট ফ্লো করছে। 0 কারেন্ট ফ্লো করা মানে কি আমার কত, 0 কারেন্ট ফ্লো করা মানে ইনফাইনাইট না শর্ট, অবভিয়াসলি ইনফাইনাইট। তাহলে কি করতে হবে, এটাকে আমি ওপেন করে দিতে পারি। ওকে, এবার বল ভি বাই কত হবে, অবভিয়াসলি কি আই ইজ ইকুয়াল টু হবে ভি বাই আর সি, তাই না? তাহলে কত ভি বাই আই, আর জিরো ইজ ইকুয়াল টু, আর জিরো ইজ ইকুয়াল টু ভি বাই আই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমি ভি বাই আর সি, সরি এটা উপরে করি বেটার হবে তাদের জন্য, আর জিরো ইজ ইকুয়াল টু ভি বাই আই, তাই তো আই কত বের করলাম, আই বেরোবে ভি বাই আর সি, তাহলে কত আসবে ভি বাই আর সি, কত বেরোবে আর সি, ঠিক আছে। তাহলে আমার আর জিরো কত বেরোলো, আর জিরো বেরোলো আর সি,
ওকে, এবার আসবে কি, এবার আসবে আমার সার্কিটে কারেন্ট গেন। কারেন্ট গেনকে বার করবো, আবার আগের মতো ড্র করে ফেলি। তাই না, কারেন্টকে কিভাবে দেখ, আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখছি আউটপুট কারেন্ট, এটা তো ওপেন সার্কিট না, এটা হচ্ছে আই সি, তাই এটা তো ওপেন সার্কিট তাই না, তাহলে এটা ওপেন সার্কিট মানে কি, এই আইসিটা এদিক দিয়ে এই লুপের মধ্যে ফ্লো করছে, তাহলে বলতে পারি কি এই লুপ দিয়ে ফ্লো করছে, তাই না। তাহলে এই আইসির ফ্লোটা কি, নর্মালি আমার আউটপুট কারেন্টের ফ্লো কোন দিকে, এইদিকে হওয়া উচিত, তাই না, হচ্ছে কোন দিকে, উল্টো দিকে। তাহলে আমি লিখতে পারি এখানে লোড কারেন্ট ইকুয়াল টু কি লিখতে পারি আমি, মাইনাস অফ আইসি লেখা যেতে পারে। ওকে, মাইনাস অফ আইসি ইকুয়াল টু কি লিখবো এখানে আমি, লোড কারেন্ট অর আউটপুট কারেন্ট। আবার ভালো করে দেখ, আইসি ডিরেকশন কোন দিকে, কালেক্টরের ভিতরের দিকে। আমরা কি জানি অলওয়েজ আউটপুট কারেন্ট কি বেরোবে, তাই তো। তাহলে আইসি ইকুয়াল টু কি লিখতে পারি আমি, মাইনাস অফ আইসি লেখা যায়। ওকে, এবার দেখ আইসি ইকুয়াল টু কি লিখতে পারি আমি, এইচ এফ ইন্টু আইবি, তাহলে লেখা যেতে পারে মাইনাস এইচ এফ ইন্টু আইবি। ওকে, সেকেন্ড ইনপুট কারেন্ট কত, ইনপুট কারেন্ট হচ্ছে আমার এখানে আইবি, তাই না। তাহলে আমার কারেন্ট গেইন কত বলেছে, কারেন্ট গেইন এ আই ইকুয়াল টু কি লিখতে পারি আমি, এ আই ইকুয়াল টু কি আইসি বাই সরি আই জিরো বাই আইবি, কত আসছে মাইনাস এইচ এফ ই। বোঝা গেছে, তো কারেন্ট গেইনটা গেল এটা, ঠিক আছে। এবার আমি কি দেখবো সার্কিটে, ভোল্টেজ গেইন। সেখানে ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন মানে কি দেখ, এর ইনপুট ভোল্টেজ ট্রানজিস্টরের ইনপুট ভোল্টেজ হচ্ছে দেখ আইবি ইন্টু এইচ আই, আইবি কারেন্ট, এইচ আই হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে আমার এখানে ইনপুট ভোল্টেজ কত পড়ছে, এখানে এইটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ ভিআইটা কত পড়বে, দেখ এইটা এটা প্যারালাল আছে না, তো এর মধ্যে আইবি যাচ্ছে, তো এই আইবিটা যদি এইচ আই এর মধ্যে দিয়ে যায়, তো এই একপাশে ভোল্টেজ ড্রপ কি হবে, আইবি ইন্টু এইচ আই। এই ভোল্টেজ ড্রপটা এর একটা সেম হবে, কেন দুটো প্যারালাল আছে। তো আমি এখানে এখানে সরি এগুলো এতক্ষণ ছিল না, ভিআই ছিল, তাহলে ভিআই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এখানে, ভিআই ইজ ইকুয়াল টু লিখে যেতে পারে আইবি ইন্টু এইচ আই, কেন আইবি কারেন্ট আমার এর মধ্যে যাচ্ছে, তাহলে এইচ আই রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে আইবি, তাহলে আমার সরি এইচ আই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আইবি কারেন্ট ফ্লো করছে, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে, ভোল্টেজ ড্রপ হবে আইবি ইন্টু এইচ আই। তাহলে এই ভোল্টেজটা এর প্যারালালে পড়ছে, তাহলে এর প্যারালাল মানে এখানে পড়ছে, তো কি লিখতে পারি, ভিআই ইজ ইকুয়াল টু আইবি ইন্টু এইচ আই, তবে ইনপুট ভোল্টেজ কি লিখতে পারি, ভিআই ইজ ইকুয়াল টু আইবি ইন্টু এইচ আই। এবার এই দিকটা দেখ, এটা হচ্ছে আমার V0 আউটপুট ভোল্টেজ। তাহলে দেখ এই কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো করছে, এদিকে ওপেন সার্কিট আছে, তাহলে আমি বলতে পারি কি আইসি ডিরেকশন যদি এইদিকে হয়, তাহলে অবভিয়াসলি এই আইসিটা এদিক দিয়ে গেছে, যদি এটা তো লুপের মধ্যে ফ্লো করছে, তাহলে আইসি যদি এদিক দিয়ে ফ্লো করে, ওহমস ল কি বলে, ওহমস ল বলে এটা হবে প্লাস, এটা হবে আমার মাইনাস। তাহলে এর একটা ভোল্টেজ ড্রপ কি হবে, V0 লিখতে পারি আমি আইসি ইন্টু আরসি, তাই না, এটা লেখা যেতে পারে আইসি ইন্টু আরসি। এবার দেখ সাইনটা কি হবে, আমার ভোল্টেজ ড্রপ কি হচ্ছে, এটা প্লাস এটা মাইনাস আউটপুট ভোল্টেজটা, বাট কারেন্টটা কোন দিক দিয়ে ফ্লো করছে, নিচ থেকে উপরে, তাহলে ভোল্টেজের পোলারিটি কি, নিচেরটা প্লাস উপরেরটা মাইনাস, তাহলে আমি কি বলতে পারি, আমি এখানে এটা মাইনাস, তাহলে ভিজির কি লিখতে পারি আমি মাইনাস ভিজির ইন্টু আইসি ইন্টু আরসি। তাহলে ভোল্টেজ গেন এভি ইকুয়াল টু কি বেরোবে, ভোল্টেজ এভি ইকুয়াল টু V0 বাই ভিআই, তাহলে কি লিখতে পারি এখানে আমি, এটাকে লিখতে পারি আমি এখানে মাইনাস আইসি ইন্টু আরসি বাই আইবি ইন্টু এইচ আই, সলভ কর, আইসি ইন্টু কি লিখবো আমি, এইচ এফ ইন্টু আইবি বাই আইবি ইন্টু এইচ আই ইন্টু আরসি, কি হবে আইবি আইবি কেটে যাবে, তো আলটিমেটলি কি আসছে, আলটিমেটলি আসছে এখানে মুছে দিলাম এগুলো আমি, মাইনাস এইচ এফ ই বাই এইচ আই ইন্টু আরসি, ঠিক আছে। তাহলে ফর্মুলা লিখে দিই এখানে, এভি ইজ ইকুয়াল টু মাইনাস এইচ এফ ই বাই এইচ আই ইন্টু আরসি। তো বোঝা গেল
তাহলে আমরা দেখ সি অ্যাম্পলিফায়ার ডিজাইন করলাম, এসি অ্যানালিসিস কি বার করলাম, এসি অ্যানালিসিস করে এই পার্টিকুলার অ্যাম্পলিফায়ারে ইমপ্রুভেন্স বার করলাম কি এইচআই প্যারালাল আর1 প্যারালাল আর2। আমি এখান থেকে আউটপুট রেজিস্ট্যান্স বার করলাম কি আরসি, আউটপুট ভোল্টেজ গেইন কত বেরোলো মাইনাস এইচএফি বাই এইচআই ইন্টু আরসি, আর কারেন্ট গেইন কত বেরোলো, কারেন্ট গেইন বেরোলো মাইনাস এইচএফি, এই ইকুয়াল টু মাইনাস এইচএফি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার এসি অ্যানালাইসিস। আর ডিসি অ্যানালাইসিস যদি আমি বলি, তো ডিসি অ্যানালাইসিস মানে কেমন হবে, এটা হচ্ছে ডিসি অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, দেখ ডিসি অ্যানালাইসিস করার সময় তোদেরকে আগের দিনই আমি একটা গ্রুপে একটা প্রবলেম দিয়েছিলাম। ঠিক আছে, সেই প্রবলেমটা কি ছিল, সেই প্রবলেমটা ছিল হচ্ছে তোর সাপোজ ভিসি বার করতে হবে, ভিসি বার করতে হবে, তো সেখানে কি ক্যাপাসিটার ছিল, তো অনেকের প্রবলেম হচ্ছিল কি দাদা ক্যাপাসিটার আছে কি করব, কি করব। দেখ আমি এখানে কি ডিসি অ্যানালাইসিস বলছি, ডিসি অ্যানালাইসিস মানে কি হবে, এসিটা কি হবে, এসিটা হবে মানে রিপ্লেস বাই ইটস ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, এবার কি করব আমি, এবার দেখ ডিসিতে ক্যাপাসিটর কি হয়, ডিসিতে ক্যাপাসিটর অ্যাক্ট অ্যাজ এ ওপেন সার্কিট, কেন জেডসি ইজ ইকুয়াল টু 1/2 পাই এফসি, তাহলে কি হবে এফ এর ভ্যালু কত 0, তো 1/0 কত ইনফাইনাইট, তাহলে ইম্পিডেন্স কত আছে ইনফাইনাইট, তো আমি কি করতে পারি ক্যাপাসিটর গুলোকে মুছে দিতে পারি। ঠিক আছে, তা সার্কিট কি এটা হয়ে গেল। এবার দেখে না তো নন সার্কিট, কি করবো এটাকে আমি থেভেনিন ইকুইভ্যালেন্ট করবো, কি বেরোবে এটা হবে আরই, এটা হবে আরসি, এটা হবে ভিসিসি, এটা ভিটিএইচ, এটা কি হবে আরটিএইচ, এটা বিবি। এবার দেখ আরটিএইচ কত ছিল, আরটিএইচ ইকুয়াল টু ছিল হচ্ছে তোর আর1 প্যারালাল আর2, আর ভিটিএইচ ইকুয়াল টু কি ছিল আর2 ইন্টু R2 by R1 plus R2 into VCC। আমি যদি এই দুটো বার করতে পারি, এখানে VTH পেয়ে গেলাম, RTH পেয়ে গেলাম, ইজিলি এখান থেকে IB বেরিয়ে যাবে, কি করে বেরোবে সেটাও করে দিচ্ছি। VTH is equal to IB into RTH plus VB plus বিটা প্লাস 1 ইন্টু আইবি। কেন লিখলাম, যেহেতু বিটা প্লাস 1 ইন্টু আইবি মানে কি আই, তুমি ডাইরেক্টলি ওটাকে লিখে দিলাম। ঠিক আছে, আইবি ইন্টু কি হবে আমার আরই, এটা হচ্ছে আমার ইনপুট লুপের ইকুয়েশন। এই ইনপুট ইকুয়েশনে কি পাবো, এখান থেকে আমি ফাইন্ড আইবি, আইবি পেয়ে গেলাম। যদি এখান থেকে আইবি পেয়ে যায় তাহলে এখান থেকে কি পাবো আমি আইসি ইজ ইকুয়াল টু বিটা ইন্টু আইবি থেকে কি করবো আমি ফাইন্ড আইসি, আইসি পেয়ে যাবো। এবার আউটপুট লুপে কি করবো, আইসিটা পুট করবো, ইকুয়েশন কি আসবে ভিসিসি ইজ ইকুয়াল টু আইসিআরসি প্লাস ভিসি প্লাস আইআরই, তাই না। আইআরই মানে কি, আই হচ্ছে তোর বিটা প্লাস 1 ইন্টু আইসি। তাহলে দেখ এখানে পার্টিকুলারলি ভিসিসি জানি, আইসি জানি, কারণ ইকুয়েশনে পেয়ে গেছি, এটাও আইসি তে চলে আসবে বা আইবি তে চলে আসবে, আরই জানি আরসি জানি, অবভিয়াসলি ভিসি বেরিয়ে যাবে। তাহলে আমি পার্টিকুলার সার্কিটে কিউ পয়েন্ট বার করতে হবে, কিউ পয়েন্ট মানে কি, কিউ পয়েন্ট মানে হচ্ছে আইসি কমা ভিসি। তা দেখ আইসি পেয়ে যাচ্ছি, ভিসিও পেয়ে যাচ্ছি, তো এটা হচ্ছে ডিসি অ্যানালাইসিস। তো তোকে যদি কোনো একটা সার্কিট দিতে হয় অ্যাম্পলিফায়ারের, সেই সার্কিটে আমি ডিসি অ্যানালাইসিস করে কিউ পয়েন্ট বার করতে পারবো, কিউ পয়েন্ট বার করে বলে দিতে পারবো যে কোথায় কাজ করছে, অ্যাক্টিভ রিজন না স্যাচুরেশন কোথায় আছে সেটা বলা যাবে। ইভেন আমি সেটা এসি অ্যানালাইসিস করে তার আমি ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স, কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন চারটে বার করতে পারবো। তো এটা হচ্ছে কি সি অ্যাম্পলিফায়ার সার্কিট। এবার দেখ আরেকটা তোর বাকি আছে সি অ্যাম্পলিফায়ার সার্কিটে, কি আসবে এখানে দেখ কি করলাম কি আমি ক্যাপাসিটার, তাই তো পরীক্ষাতে একটা কোশ্চেন আসে যে উইদাউট ক্যাপাসিটার মানে উইথ এমিটার রেজিস্ট্যান্স। এখানে কি করছিলাম দেখ এসি অ্যানালাইসিস করার সময় এই রেজিস্ট্যান্সটা কিন্তু ছিল না, তাই না।
আমি ক্যালকুলেশন করছিলাম, দেখতে পাচ্ছিলাম কি যখন এসি করছিলাম কি হচ্ছে, রেজিস্ট্যান্স চলে যায়, এটা শর্ট হয়ে গেছিল ক্যাপাসিটরের জন্য। তোদের পরীক্ষায় আসবে কি ডিজাইন এ সি অ্যাম্পলিফায়ার উইথ এমিটার রেজিস্ট্যান্স, মানে এমিটার রেজিস্ট্যান্সকে আমি এসির সময় কনসিডার করব। তার মানে কি হবে, এখানে ক্যাপাসিটর থাকবে, এখানে ক্যাপাসিটর থাকবে, বাট এখানে কোনো বাইপাস ক্যাপাসিটর থাকবে না। কেন বাইপাস বলা হয় বা কেন কি করা হয়, কি করে ক্যালকুলেশন করা হচ্ছে, আড়াইয়ের উপর কি চেঞ্জেস পড়বে, আর ওর উপর কি চেঞ্জেস পড়বে, কারেন্ট গেইন কি হবে, ভোল্টেজ গেইন কি হবে, এই পুরোটা হবে কি নেক্সট দিন আমি পড়াবো। ঠিক আছে, নেক্সট দিন আমি এটা পড়াবো, আর পড়াবো হচ্ছে তো পাওয়ার অ্যাম্পলিফায়ারটা পড়ে দেবো। পাওয়ার অ্যাম্পলিফায়ার করে দিলে ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখিয়ে দেবো কি করে না হয়, তাহলে আমার অ্যাম্পলিফায়ার কমপ্লিট। বোঝা গেল? তো আজকের ক্লাসটা এইটুকুই। এবার তোরা জাস্ট আমাকে বলবি যে এই আজকের ক্লাসের পড়ানোর মধ্যে কোন জায়গাতে কি কি টপিকে প্রবলেম আছে, সেই প্রবলেম আমাকে জানাবি। আমি সেই প্রবলেম অনুযায়ী তোদেরকে আমি একটা ডিসকাশনের দিয়ে একটা ভিডিও দিয়ে দেবো। সেই ভিডিওতে যা যা টপ প্রবলেম আছে সেই প্রবলেমকে আমি আবার আপলোড করবো। ওকে, থ্যাংক ইউ।